তো এ পর্যায়ে আমরা হচ্ছে কোষ বিভাজন অধ্যায়। তো কোষ বিভাজন অধ্যায়ের একইভাবে যে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে, একদম ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে এমসিকিউ এর জন্য, সেগুলো পড়ে ফেলবে একটা না। এবং আশা করি এইগুলো পড়লেই আর কি মোটামুটি মানে তোমরা বিভিন্ন পরীক্ষাগুলো, প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো দিলে বেশিরভাগ কোশ্চেন মানে 80% কাভার তোমার এখান দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। আর বেসিক ঠিক করার জন্য তো আসলে বইয়ের ভিতর থেকে পড়তেই হবে, হ্যাঁ, এটা জাস্ট এমসিকিউটা টোটাল তোমার কাভার করবে। তো চলো আমরা শুরু করি। জিনিসটা হচ্ছে, তো ফার্স্টের দিক থেকে আমরা পড়বো যে সর্বপ্রথম কোষ বিভাজন কে লক্ষ্য করে, ঠিক আছে। তো ওয়াল্টার ফ্লেমিং, কিন্তু হ্যাঁ, ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম এই সামুদ্রিক সালামান্ডার কোষে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। তাহলে কোষ বিভাজন কে আবিষ্কার করেন, এটা যদি আসে তাহলে হবে ওয়াল্টার ফ্লেমিং। কারণ আমরা জানি কোষ বিভাজন কয় প্রকার, 3 প্রকার, হ্যাঁ। তো 3 প্রকার আমরা জানি, সেটা হলো অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এখন যে সকল কোষ বিভাজিত হয় না, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে এটা হলো পরিণত আরবিসি। অ্যাকচুয়ালি আরবিসিটা হলো পরিণত আরবিসি। কেন পরিণত আরবিসি? কারণটা হচ্ছে মানে যখন হচ্ছে একটা আরবিসি পরিণত হয়ে যায়, মানে পূর্ণবয়স্ক হয়ে যায়, সহজ কথায় মানে পরিপূর্ণ হয়ে যায়, তখন তার কিন্তু হচ্ছে কোনো নিউক্লিয়াস থাকে না। হ্যাঁ, যখন সে তৈরি হচ্ছে লোহিত অস্তমজ্জা থেকে, তখন কিন্তু তার আর থাকে মানে নিউক্লিয়াসটা থাকে, কিন্তু পরবর্তীতে যখন সে বড় হয়ে যেতে থাকে তখন তার নিউক্লিয়াসটা বের হয়ে যায়, সেখান থেকে নিউক্লিয়াস থাকে না, সহজ কথায়। নিউরনের মধ্যে কিন্তু সেন্ট্রিওল থাকে না। তো সেন্ট্রিওল থাকে না, এই কারণে বিভাজিত হয় না। আর যে পরিণত পেশিকোষ, ওর মধ্যে কোনো উদ্দীপনা থাকে না, ঠিক আছে, উদ্দীপনা থাকে না, মানে বাহ্যিক কোনো উদ্দীপনা পায় না পেশিকোষ। এই কারণেই হচ্ছে এখানে কিন্তু বিভাজিত হয় না আসলে, হ্যাঁ। তো বুঝলাম যে নিউক্লিয়াস, তারপরে এই যে সেন্ট্রিওল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা পরবর্তীতে পড়বো যে স্পিন্ডল যন্ত্র নামক একটা উপাদান তৈরি করতে হবে। এই কারণে হচ্ছে এই নিউরন বিভাজিত হয় না, হ্যাঁ। তারপরে পেশিকোষে বিভাজিত হয় না, কারণ উদ্দীপনা পায় না। তাহলে উদ্দীপনা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো এভাবেই আর কি, হ্যাঁ। তো এখানে দেখো যে লোহিত রক্তকোষ পুনরুৎপাদন, মানে সহজ কথা আমাদের জনন মাতৃকোষ, একমাত্র জনন মাতৃকোষে মিওসিস হবে। তাছাড়া জনন মাতৃকোষ বলেছি কিন্তু, হ্যাঁ, তাছাড়া অন্য যে কোনো কোষই তোমার বলুক না কেন, সেগুলো সব মাইটোসিস প্রক্রিয়াই হবে। তো অ্যামাইটোসিস আমরা জানি, অ্যামাইটোসিসকে হলো প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। কোনো প্রকার জটিলতা ছাড়াই এখানে কিন্তু মাতৃকোষ, মানে এখানে মনে করো একটা যদি নিম্ন শ্রেণীর কোনো একটা জীব হয়, হ্যাঁ, উদ্ভিদ প্রাণী যে কোনো হতে পারে। তো নিম্ন শ্রেণীর কোনো একটা প্রাণী, সেটা দেখা যাচ্ছে ফার্স্টে হচ্ছে এই নিউক্লিয়াসটা ডাবল হয়ে যায়, মানে ক্রোমোজোমটা ডাবল হয়ে গেল, তারপরে অর্ধেক হয়ে যাবে, এখান থেকে খাস কাটা নিয়ে খাস কেটে মনে করো হচ্ছে দুইটা আলাদা আলাদা উপাদানে পরিণত হয়ে যাবে। এইটা হচ্ছে এইটা একেবারে কোনো রকম জটিলতা ছাড়াই তৈরি হবে বলে এই অ্যামাইটোসিসকে, এই যে অ্যামাইটোসিস প্রক্রিয়া, এটাকে আমরা বলতেছি হলো যে সরাসরি কোষ বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার গুরুত্বপূর্ণ কথা এইখানে যে ফার্স্টে যে নিউক্লিয় বস্তুটা এখানকার যে নিউক্লিয় বস্তুটা এর উপাদানে পরিণত হওয়ার আগে একটা ট্রানজিশনাল ফেজে দেখা যায় যে এটা অনেকটা ডাম্বেল আকৃতির মতো হয়ে গেছে। ডাম্বেল আকৃতির মতো, ওই যে বললাম মাঝখানে একটা খাত সৃষ্টি হবে, তাতে দুই পাশের নিউক্লিয়াসটা আলাদা হইতে থাকতেছে। তো আলাদা হইতে থাকার সময় একটা ডাম্বেল আকৃতির হবে, তাই বলছে যে ডাম্বেল আকৃতি। এই হলো একটু প্রথম দিককার কথা, একটু মনে রাখতে হবে। এবং নিম্ন শ্রেণীর যত জীব, অর্থাৎ অ্যামিবা, মানে নিম্ন শ্রেণীর, হ্যাঁ, অ্যামিবা, বিভিন্ন শ্রেণীর ব্যাকটেরিয়া, এই ধরনের জিনিসগুলোতে এই অ্যামাইটোসিস প্রক্রিয়াগুলো হবে। তো ব্যাকটেরিয়াতে মূলত হলো দ্বিবিভাজন প্রক্রিয়া হয়, এবং দ্বিবিভাজন যে প্রক্রিয়াটা ওটা আসলে অ্যামাইটোসিস প্রক্রিয়ার মতোই, ঠিক আছে এটা। তো যাই হোক, আমাদের এটা জানতে হবে। এরপরে হচ্ছে খেয়াল করে দেখো কোষ চক্র জিনিসটা কি। তো এখন খেয়াল করে দেখো যে টোটাল কোষ বিভাজন হওয়ার যে প্রক্রিয়াটা, এটা যদি আমরা একটা পাই চার্টের মতো দেখাই, তাহলে দেখা যাবে যে যে প্রথমে কিন্তু মানে 90 to 95% সময়, 90 to 95% সময় কিন্তু তার প্রস্তুতি নিতে সময় লেগে গেছে। এবং এই প্রস্তুতিকাল 90 to 95% সময়, ঠিক আছে। তো এটা তার হচ্ছে প্রস্তুতি নিতে সময় লেগে গেছে। তো এর মধ্যে থেকে আসলে অনলি, তাহলে বোঝা যাচ্ছে যে 5 থেকে 10% সময় কোষ বিভাজনে ব্যয় করে। মানে বিষয়টা অনেকটা হলো কি, যে যুদ্ধ করতে গেলাম, তো যুদ্ধ করার জন্য কিন্তু সৈন্য তৈরি করতে গেলেই কিন্তু আসলে সময়টা বেশি লাগে, ঠিক আছে। সৈন্যদের প্রস্তুতি করতে হয়, তাদের প্রশিক্ষণ দিতে হয়, সব কিছু, কিন্তু প্রক্রিয়াটা হইতে যেমন সময় কম লাগে, এরকম একটা বিষয়। তো এটার ক্ষেত্রেই তো এই কোষ চক্র ফার্স্টে হচ্ছে মনে করো কোষ বিভাজন হবে, তারপর একটু প্রস্তুতি নিবে। আবার মনে করো একটা কোষ, সে এখন বিভাজিত হইতে চাইছে, তাহলে তার মধ্যে একটা প্রস্তুতি কাল চলবে, তারপর সে মনে করো বিভাজিত হয়েছে। এখন বিভাজিত হওয়ার পর এই প্রত্যেকটা কোষ আবার বিভাজিত হওয়ার ক্ষেত্রে আবার মনে করো এরকমভাবে প্রথমে হচ্ছে সে প্রস্তুতি নিবে, তারপর আবার বিভাজন হবে, এইভাবে হইতে থাকলে আসলে এইটা আসলে কোষচক্র। তো প্রথম হাওয়ার্ড এবং পেল্ক এই কোষচক্র সম্বন্ধে ধারণা দেন। এবং কোষচক্রে তাহলে কয়টা দশা, আমরা যদি এভাবে হিসাব করি, তাহলে এইটা হলো মনে করি এম ফেজ বা মাইটোসিস বা সহজ কথা কোষ বিভাজন পর্যায়। এবং তাছাড়া যদি আমরা ভাগ করে ফেলি,
ভাগ করলে দেখা যাবে যে আমরা ধরো ধরতেছি একটা হলো গ্যাপ অন, একটা হলো গ্যাপ অন, একটা হলো এস ফেজ এবং আরেকটা হলো গ্যাপ টু। গ্যাপ অন এভাবে তিনটা ভাগে ভাগ করা যায়, গ্যাপ অন, এস ফেজ, গ্যাপ টু। এবং গ্যাপ অনে কি হয়, আসলে গ্যাপ অনে সিডিকে নামক একটা প্রোটিন তৈরি হয়, যেটা একটা উদ্দীপনা দেয়, বাহ্যিক উদ্দীপনা দেয়। সিডিকে নামক প্রোটিন তৈরি হয় কোথায়, গ্যাপ অন দশায়। এবং এস ফেজ মানে ডিএনএ প্রতিলিপন, মানে ডিএনএ তৈরি হবে। দেখো আমরা বলতেছি একটা কোষ থেকে দুইটা তৈরি হবে মাইটোসিস প্রক্রিয়ায়। তো একটা কোষে মনে করো মানুষের একটা কোষ যদি বলি, এখানে 46টা ক্রোমোজোম আছে, তাহলে দুইটা কোষ তৈরি হলে দুইটাতেই 46টা করে ক্রোমোজোম তৈরি হয়ে যাবে। তাহলে এই যে এক্সট্রা ক্রোমোজোম সেটা কোথা থেকে আসলো, সেটা আসলে ডিএনএ প্রতিলিপন করার মাধ্যমে চলে আসলো। অ্যান্ড ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে যা যা দরকার যে ডিএনএ রেপ্লিকেশনের জন্য, সেটা কিন্তু এই দশায় তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা মনে রাখবো জ্ঞাপন দশায় সিডিকে তৈরি হবে এবং রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় যত সব উপাদান সেগুলো তৈরি হবে। এবং এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হবে এবং গ্যাপ টুতে বিশেষ একটা প্রোটিন তৈরি হয়, এমপিএফ, ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর। ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর এটা তৈরি হয়, ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর। ঠিক আছে, টাইমিংয়ের কথা যদি আমরা বলি, তাহলে এটা হলো মনে করো 10 থেকে 20%। এটা সময় লাগে হচ্ছে, তো বললামই যে এম ফেজ তো 5 থেকে 10% সময়, আর বাকিটুকু 90 to 95%। হ্যাঁ, জিনিসটা অনেকটা এরকম। অ্যান্ড জিনিসটা হলো তারপরে এই যে বিরাম এক, মানে আমরা যদি গ্যাপনের কথা বলতাম, তো সেটার জন্য হলো 30 থেকে 40% সময়। আমরা এই জন্যই বললাম যে 10 থেকে 20, 30 থেকে 40। আর স্পেসটা হলো 30 থেকে 50, 30 থেকে 50 এরকম সময়টুকু লাগবে। ঠিক আছে, তাহলে জিনিসটা হলো এখানে 10 থেকে 20, 30 থেকে 40, 30 থেকে 50, এভাবে একটা টাইমিংটা আমরা একটু মুখস্থ করে ফেলতে পারি। তো এইটাই হলো টোটাল বিষয়, এখানে সেটাই বলা হচ্ছে এরকমভাবে 4টা দশা এবং সেভাবেই গ্যাপ অন, হ্যাঁ, স্পেস গ্যাপটা এভাবে গেল। এখানে বললাম যে 30 থেকে 40% এটা আমরা পড়ে ফেললাম। এবং ইন্টারফেস দশায় যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস, বিপাকীয় নিউক্লিয়াস। সে এখন কোষ বিভাজনের মতো আছে, এই জন্য বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। এবং এটাই কিন্তু বললাম যে মধ্যবর্তী যে পর্যায়, পরবার কোষ বিভাজনের মধ্যবর্তী যে পর্যায়, যে বিশ্রামের যে পর্যায়, সেটাকে বলা হয় ইন্টারফেস। এবং বলছে কোষচক্রের যে পর্যায়ে ডিএনএ প্রতিলিপি সৃষ্টি হয় ওই ইন্টারফেস বলি, বা আরও স্পেসিফিকভাবে ইন্টারফেসের এস দশায়, এস দশায় আসলে এই ডিএনএ এর প্রতিলিপি তৈরি হয়। সাইক্লিন বা সিডিকে তৈরি হয়, এটা আমরা পড়লাম যে জ্ঞাপন দশায়, কেবলই কিন্তু পড়লাম। এবং বলছে যে ডিএনএ সংশ্লেষণ ঘটে, পড়লাম কেবলই এস দশায়। এরাইথ্রোপোয়েটিন তৈরি হয়। দেখো আমি তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে হচ্ছে উদ্দীপনা, হ্যাঁ, বললাম যে পেশি কোষ বিভাজিত হয় না, উদ্দীপনা দরকার। আসলে কোষ বিভাজন হওয়ার জন্য কিছু উদ্দীপনা দরকার হয়। ঠিক আছে, উদ্দীপনা না হলে মানে জিনিসটা বিভিন্ন এর ক্ষেত্রে উদ্দীপনা দুই রকম কাজ করে। মনে করো কোষের এই কোষটা বিভাজিত হবে, সরো, তো এই কোষের মধ্যে একটা বিশেষ প্রোটিন তৈরি হতে হবে ফার্স্টে, সিডিকে, কেবলই যেটা পড়লাম সিডিকে নাম প্রোটিন, তাহলে কোষের অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করবে সিডিকে। এছাড়া মনে করো দেহের মধ্যে মনে করো বিভিন্ন হরমোন, গ্রোথ ফ্যাক্টর মানে গ্রোথ হরমোন যেগুলো, ওইগুলো বাহ্যিকভাবে উদ্দীপনা প্রদান করবে, বাহ্যিক উদ্দীপনা। তাহলে বাহ্যিক উদ্দীপনা প্রদান করে কে, গ্রোথ ফ্যাক্টর এবং হলো বিভিন্ন হরমোন, গ্রোথ ফ্যাক্টর এবং বিভিন্ন হরমোন। আর অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে কে, সিডিকে নামক প্রোটিন, সিডিকে নামক প্রোটিন। তো এটাই হলো কথা। এখন এরকম একটা প্রোটিনের উদাহরণ আমাদের দিয়েছে, সেটা হচ্ছে আমাদের যে এরাইথ্রোপোয়েটিন। এরাইথ্রোপোয়েটিন একটা হরমোন যেটা এরিথ্রোপয়েসিস বা লোহিত রক্তনিকা তৈরি করার প্রক্রিয়া, লোহিত রক্তনিকা তৈরি করার প্রক্রিয়া। এর জন্য মানে লোহিত রক্তনিকা কোষ বিভাজন হবে যে অস্থিমজ্জায়, তো এর জন্য উদ্দীপনা দরকার। সেই উদ্দীপনার জন্য একটা হরমোন কাজ করতেছে, সেটা হলো এরিথ্রোপয়েটিন। সেটা কোথা থেকে তৈরি হয়, এটা তৈরি হচ্ছে কিন্তু বৃক্ক থেকে, এটা তৈরি হচ্ছে কিন্তু বৃক্ক থেকে, এটা তৈরি হচ্ছে বৃক্ক থেকে। বোঝা গেল? এখন জেনেটিকভাবে কোষের মৃত্যুকে কি বলা হচ্ছে, জেনেটিকভাবে কোষের মৃত্যুকে বলা হচ্ছে হলো অ্যাপোপ্টোসিস। জেনেটিকভাবে কোষের মৃত্যুটাকে বলা হচ্ছে অ্যাপোপ্টোসিস। কোষের জেনেটিক্যাল মৃত্যু, মনে করো আমাদের যে লোহিত রক্তনিকাগুলো, এইগুলো দেখা যাচ্ছে 120 দিন পর মারা যায়, এটা অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া। তারপরে আমাদের যে আঙুল, মনে করো আমাদের হাত, হ্যাঁ, তো হাতের ক্ষেত্রে এরকমভাবে হাত কিন্তু প্রথমে আমাদের হাতে কিন্তু আঙুলভাবে এভাবে ভাগ করা ছিল না। প্রথম মায়ের পেটে যখন আমরা ছিলাম, তখন হাতটা এরকমভাবে মানে তৈরি হয়েছে মনে করো। তারপরে মাঝখানে এই যে গ্যাপগুলো তৈরি হয়েছে, মাঝখানে কোষগুলো মনে করো নষ্ট হয়ে যাওয়ার পরে, নষ্ট হয়ে যাওয়ার পরে মাঝখানে গ্যাপ তৈরি হয়েছে, তখন এভাবে আমাদের আঙুল তৈরি হয়েছে। ঠিক আছে, তো এই যে এইগুলো কিন্তু জেনেটিক্যালি, মানে আমাদের আঙুল তৈরি হবে, গরুর যেমন খুর তৈরি হবে, এটা যেমন জেনেটিক্যালি মানে দরকার, সেরকম মানে জেনেটিক্যালি হবে। ঠিক আছে, এরকম এই বিষয়টা। তো এইটাই হলো কথা। তো এটা হলো আমাদের জানতে হবে অ্যাপোপ্টোসিস। তো অ্যাপোপ্টোসিস হলো জেনেটিক্যালি মৃত্যু। আর যদি বলা হয় যে নেক্রোসিস, নেক্রোসিস, নেক্রোসিস কথাটা যদি বলা হয় নেক্রোসিস, এই নেক্রোসিস মানে হলো পুষ্টির অভাবে মৃত্যু, পুষ্টির অভাবে মৃত্যু। নেক্রোসিস হলো পুষ্টির অভাবে মৃত্যু। মনে করো কারোর মনে করো আমরা হার্ট অ্যাটাকের কথা শুনছি, তাই না? তো হার্ট অ্যাটাকে মনে করো এই যে হার্টের উপর অনেকগুলো রক্তনালী আছে, তো কি হয় হার্ট অ্যাটাকে, মনে করো রক্তনালীর এখানে যে কোনো রক্তনালীতে ব্লক সৃষ্টি হয়, ব্লক সৃষ্টি হয়ে এই রক্তনালীটা ছিঁড়ে যায়। তো ছিঁড়ে যদি যায়,
তাহলে এইখানে যে মানে যে রক্তনালীর মাধ্যমে উদ্দীপনা মানে রক্ত আসতেছে, যে রক্তনালীর মাধ্যমে রক্ত আসতেছে, সেই রক্তনালী যদি এখানে ছিঁড়ে যায় তাহলে দেখা যাবে এইখানকার এলাকাগুলো আর রক্ত পাচ্ছে না, এখানকার রক্তগুলো আর রক্ত পাচ্ছে না। ঠিক আছে, তখন কি হবে, এখানকার কোষগুলো আস্তে আস্তে মরতে শুরু করবে, বোঝা গেল? তো এরকমভাবে মানে এটা পুষ্টির অভাবে মরে গেছে, মানে রক্ত পাচ্ছে না এই কারণে পুষ্টির অভাবে মরে গেছে। তো এই পুষ্টির অভাবে মৃত্যুটাকে আমরা কি বলবো, নেক্রোসিস, এটা মনে রাখবো। এখন চলে আসি, তো মাইটোসিস কোষ বিভাজন কে দেখতে পান প্রথম, সেটা হলো স্লাইখার। মাইটোসিস নামকরণ করেন কে, সেটা হলো ফ্লেমিং। মাইটোসিস নামকরণ করেন হচ্ছে ফ্লেমিং। আমাদের এই পিডিএফটা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, পিডিএফটা ওখান থেকে দেখে নিবা, এবং মানে আমি মনে করি যে এইটুকু যদি রিডিং দিতে পারো তাহলে টোটাল অধ্যায়টা হয়ে যাবে ভালোভাবে। স্লাইখার কিন্তু মাইটোসিস বিভাজনের নাম দেন ফার্স্টে, স্লাইখার তার নামকরণ করছেন। বললাম যে সর্বপ্রথম কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন দেখতে পান স্লাইখার, কিন্তু মাইটোসিস এই নামটা দিয়েছে হলো ফ্লেমিং। আমরা কিছুক্ষণ আগে ফ্লেমিং এর কথা পড়লাম যে প্রথম কোষ বিভাজন সে লক্ষ্য করছেন। আর মাইটোসিস বিভাজনের যে নাম, মানে মাইটোসিসকে আমরা কিছুক্ষণ পরেই ভাগ করব, মানে দুইটা ভাগে ভাগ করব মাইটোসিসকে। প্রথমে নিউক্লিয়াসের বিভাজন এবং তারপর হলো সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে বললাম যে মাইটোসিস যে কোষ বিভাজন এটাকে দুইটা ভাগে ভাগ করা যায় ফার্স্টে। মাইটোসিস যে কোষ বিভাজন প্রথমে দুইটা ভাগে ভাগ করা যায়, ফার্স্ট হলো নিউক্লিয়াসের বিভাজন আর তারপরে হলো সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের যে বিভাজন, নিউক্লিয়াস এর মানে গ্রিক নাম হচ্ছে তোমার ক্যারিওন, ক্যারিওন মানে নিউক্লিয়াস। সো নিউক্লিয়াসের বিভাজনটাকে আমরা বলবো হলো ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনটাকে বলা হয় সাইটোকাইনেসিস, 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 সাইটোকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, এই কথাটুকু একটু জানতে হবে। এখন এর পরে যে কথাটা এখানে খেয়াল করে দেখো, পরে যে কথাটা সেটা হচ্ছে মাকুতন্তুর সাথে ক্রোমোজোমকে যুক্ত করে, সংযুক্ত করে কোনটা, মাকুতন্তুর সাথে ক্রোমোজোমকে সংযুক্ত করে হলো সেটা হলো সেন্ট্রোমিয়ার। এটা আমরা পড়বো যে একটা যদি ক্রোমোজোম হয়, ক্রোমোজোমের মাঝের যে অংশ এটা হলো সেন্ট্রোমিয়ার। তো এটা আমরা পরবর্তীতে পড়বো যে হলো মানে কোষ বিভাজনের, মাইটোসিস কোষ বিভাজনের এরকমভাবে একটা স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। সেই স্পিন্ডল যন্ত্রে এই সেন্ট্রোমিয়ার দিয়েই, মানে এই মাঝের অংশ দিয়েই এই সুতার সাথে জোড়া লাগানো থাকে, সুতার সাথে জোড়া লাগানো থাকে। এই অংশটুকুর নাম হলো সেন্ট্রোমিয়ার, যেটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। যে মাকুতন্তুর সাথে, এটা হলো মাকুতন্তু, টোটাল অংশটুকু মাকুতন্তু, এর সাথে মাকুযন্ত্রের মাকুতন্তু, তার সাথে যুক্ত থাকতেছে হলো সেন্ট্রোমিয়ার নামক অংশ দিয়ে, ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার নামক অংশ দিয়ে এটা যুক্ত থাকতেছে। এটা হলো কথা। এখন খেয়াল করে দেখো, তো এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মানবদেহের মানে ক্ষত নিরাময় কোন কোষ, মানে বিভাজনটা অপরিহার্য। দেখো ক্ষত নিরাময় তো দেহকোষ, মানে আমাদের কোথাও কেটে গেলে দেহকোষের বিষয়, তো দেহকোষ মানেই হলো মাইটোসিস। ঠিক আছে, আমি কিছুক্ষণ আগেই বললাম যে নিউক্লিয়াসের বিভাজনটাকে কি বলবো, ক্যারিওকাইনেসিস। আচ্ছা, মাঝখানে একটা জিনিস চলে গেল, সেটা হচ্ছে ক্রোমোজোমে মেটাকাইনেসিস ও কনডেনসেশন ঘটে কোন দশায়, এটা হচ্ছে মাইটোসিস। মেটাকাইনেসিস, মাইটোসিস, মেটাকাইনেসিস, মাইটোসিস, সেটা আসলে কি, আসলে আমরা কিছুক্ষণ আগে বললাম যে মাকুযন্ত্রের বিষয়। তো মেটাফেজ এর একটা পর্যায়ে ক্রোমোজোমগুলো একদম মাঝ বরাবর চলে আসে, ক্রোমোজোমগুলো একদম মাঝ বরাবর বিষুবীয় এলাকায়, মানে একদম মাঝ বরাবর চলে আসে। এবং ক্রোমোজোমগুলো মাঝ বরাবর যে চলে আসার এই যে বিষয়, এটাকে বলতেছে মেটাকাইনেসিস। মেটা মানে মাঝ বরাবর চলে আসতেছে, মেটাকাইনেসিস। এবং ক্রোমোজোমগুলো অনেক বেশি পরিমাণে মোটা এবং পুরু হয়ে যাবে এই দশায়, অনেক বেশি মোটা এবং পুরু হয়ে যাবে। এই কনডেনসেশন মানে ঘনত্ব বৃদ্ধি পাবে, বিষয়টা অনেকটা এরকম। এই জন্য মেটাকাইনেসিস এবং কনডেনসেশন হবে কোন দশায়, এটা হচ্ছে মাইটোসিসের মেটাফেজ পর্যায়ে, মাইটোসিসের মেটাফেজ পর্যায়ে। এই কথাটুকু একটু মনে রাখবো। দেন চলে আসি তারপরের লাইন, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মানে যে পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। মানে একদম মনে রাখবা যে আমাদের এই যে মাইটোসিস, কেবলই বললাম যে মাইটোসিসের মেটাফেজে এরকমভাবে মাঝ বরাবর ছিল, মেটাকাইনেসিস, মেটাকাইনেসিস কেবলই বললাম। তারপরে বললাম যে এই সময় মনে রাখবা, এই সময় এই সেন্ট্রোমিয়ারগুলো বিভাজন হয়ে যাবে, এবং সেন্ট্রোমিয়ারগুলো বিভাজন হয়ে এক একটা ক্রোমোজোম দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। মানে যে ক্রোমোজোম ছিল এরকম, মানে সেটা এখন মানে ভাগ হয়ে, মানে জিনিসটা ভাগ হয়ে যাবে সম্পূর্ণ, মানে ছিল এরকম। ঠিক আছে, মানে সেন্ট্রোমিয়ারটা বিভাজন হয়ে যাবে, সেন্ট্রোমিয়ারটা অর্ধেক হয়ে যাবে, বিভাজন হয়ে যাবে, মানে দুইটা আলাদা আলাদা পরিণত হয়ে যাবে। তাই বলছে, তাহলে সম্পূর্ণটার নাম হলো ক্রোমোজোম। এখন এইটা থেকে দুটো আলাদা আলাদা ক্রোমোজোম তৈরি হয়ে যাচ্ছে, এই প্রত্যেকটাকে বলছি আমরা অপত্য ক্রোমোজোম। এবং অপত্য ক্রোমোজোমে প্রত্যেকটা এই যে প্রান্তের দিকে যাইতে থাকবে, প্রান্তের দিকে যাইতে থাকবে। ঠিক আছে, তো সেটা হলো কথা। এখন অপত্য ক্রোমোজোমে তাহলে পরিণত হবে কোথায়, অপত্য ক্রোমোজোম অ্যানাফেজ, অপত্য ক্রোমোজোম অ্যানাফেজ দশা। ঠিক আছে, এখন চলে আসো মাইটোসিস কোষ বিভাজনের স্পিন্ডল যন্ত্রের
বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম অঞ্চল, এটা আমি কেবলই বললাম যে বিষুবীয় অঞ্চল মানে মাঝের যে পর্যায়ে, এই বিষুবীয় অঞ্চল এই বরাবর যুক্ত হয়, এই মানে ক্রোমোজোমগুলো তৈরি হয় বা এগুলো যুক্ত হয় এই এলাকা বরাবর, সেটাকে আমরা বলছি মেটাকাইনেসিস। ঠিক আছে, এরপরে চলে আসতেছে মাইটোসিসের যে ধাপে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয় অলাসের বিলুপ্তি ঘটে। এইটা নিয়ে একটু আসলে মাইটোসিসে একটু ঝামেলা আছে। ঠিক আছে, ঝামেলা আছে বলতে কি মানে এখানে বিভিন্ন বইতে আসলে বিভিন্ন কথা লেখা। তো আমাদের একটা কমন কথা একটু জানবো, সেটা হচ্ছে কি যে মানে কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা ফার্স্টে বললাম যে নিউক্লিয়াসের বিভাজন, এটাকে আমরা বলি হলো ক্যারিওকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের মধ্যে এই আমরা কিন্তু জানি যে নিউক্লিয়ার আবরণ থাকে, সেটা হলো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার আবরণ থাকে, আর হচ্ছে নিউক্লিয় ওয়ালাস থাকে। তো এই নিউক্লিয় ওয়ালাস আর নিউক্লিয়ার মেমব্রেন এটা যদি বলে সম্পূর্ণ বিলুপ্ত ঘটে, এরকম কথাটা যদি বলে সম্পূর্ণ, ঠিক আছে, এই যে দেখো এখানে নিচে লেখা আছে 36 নম্বর, যে মাইটোসিসের যে ধাপে নিউক্লিয়ার আলাস এবং নিউক্লিয় মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্ত ঘটে, তাহলে অ্যান্সার দিতে হবে কোনটা? তাহলে অ্যান্সার দিতে হবে মেটাফেজ, সম্পূর্ণ, এরকমভাবে বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন বই অনুসারে মানে অ্যাকচুয়ালি বিষয়টা হলো যদি বলতো যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয় অলাস এর মনে করো বিলুপ্ত ঘটতে থাকে, তাহলে দুই রকম অ্যান্সার দেওয়া যায়, একটা হলো প্রোফেস আর একটা হলো প্রোমেটাফেস। তো অ্যাকচুয়ালি বেস্ট অ্যান্সার হচ্ছে প্রোমেটাফেস। ঠিক আছে, বই অনুসারে মানে বিভিন্ন হিসাব অনুসারে তোমার প্রোমেটাফেস বেস্ট অ্যান্সার, কিন্তু প্রোমেটাফেস অপশানে না থাকলে যদি ঘটতে থাকে এরকম বলে তাহলে প্রোফেস দেয়া যাবে, কিন্তু যদি বলে সম্পূর্ণ বিলুপ্ত থাকে তাহলে আবার হচ্ছে মেটাফেস। এখন মানে বিলুপ্ত থাকের জায়গায় আবার অনেক সময় হয়েছে কি সম্পূর্ণ জায়গায় তোমার বই অনুসারে পূর্ণ বিলুপ্ত ঘটে এরকম বলে দিয়েছে, মানে শুধু পূর্ণ কথা লেখা আছে, সম্পূর্ণ বলিনি। হ্যাঁ, মানে এটা কিন্তু আবার মানে ই ভাষা, মানে আমি বলছি তোমার বইয়ের ভাষা অনুসারে, সেই হিসাবে বলতেছি। বিষয়টা হলো অ্যাকচুয়াল বিষয়টা হলো সম্পূর্ণ বিলুপ্তি ঘটে যায় মেটাফেজে, ঘটা শুরু হয় হচ্ছে প্রোফেজে, আর ঘটতে থাকে হলো প্রোমেটাফেজে। কিন্তু তোমার বইতে একটু প্যাঁচাইছে আর কি, হ্যাঁ, বিভিন্ন বই অনুসারে দেখলে বা সব অনুসারে বইতে প্যাঁচাইছে, এই কারণে এই ঝামেলাটা তৈরি হয়েছে আর কি। তাহলে ঠিক আছে, তাহলে জিনিসটা বলছি যে ঘটতে থাকে বললে অ্যাকচুয়ালি প্রোমেটাফেজ হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি যদি অনেক সময় প্রোফেজ অ্যান্সার নেবে এরকম তুমি দেখতে পারো বিভিন্ন সময়। তো পরীক্ষার সময় দিবা কি, পরীক্ষার সময় ওই যে বললাম যে সম্পূর্ণ কথাটা পাইলে মেটাফেজ দিবা, পূর্ণ বিলুপ্ত ঘটে পূর্ণ কথাটা মানে সম্পূর্ণ বলিনি মনে করো, তাহলে পুরো মেটাফেজ দিবা, শুরু হয় কথা বলে প্রোফেজ দিবা। ঠিক আছে, তারপরে এই দুটো অপশানে না থাকলে মেটাফেজ, পুরো মেটাফেজ অপশানে না থাকলে এই প্রোফেজ আনসার দিবে। এইরকমভাবে একটু সাজাবা, দেখবা যে বিভিন্ন এমসিকিউ সলভ করতে গেলে এরকম এই সমস্যাটা হচ্ছে। তারপর কিন্তু আমরা এইটুকু পড়ছি অলরেডি যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে কোন দশায়, মানে এটা স্পিন্ডল যন্ত্র কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম, এটা কিন্তু প্রোমেটাফেজ দশায় তৈরি হবে, এবং ক্রোমোজোমগুলো খাটো মোটা হওয়াকে বলা হয় কনডেনসেশন। কোষ প্লেট তৈরি হয় কোন পর্যায়ে? এখন কোষ প্লেট বলতে জিনিসটা কি আসলে দেখো, খেয়াল করে দেখো, ক্রোমোজোমের প্রথমে আমরা বললাম যে নিউক্লিয়াস দুটো বিভাজন হবে, এটা ক্যারিওকাইনেসিস বলি। নিউক্লিয়াস বিভাজনের পরে মাঝখানে দিয়ে তো পার্টিশন তৈরি হবে, নাহলে তো দুটো কোষ হবে না। এই পার্টিশনটাই হলো কোষ প্লেট। এই কোষ প্লেট তৈরি হবে, এই প্রক্রিয়া যে প্রক্রিয়া তার নাম হচ্ছে সাইটোকাইনেসিস, মানে সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে সাইটোকাইনেসিস। ঠিক আছে, বিষয়টা অনেকটাই এই দেখো এখানেই কিন্তু এরকমভাবে ডেন্টাল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসছে, সেখানে বলছে কি কোষ বিভাজনের সব মানে দীর্ঘস্থায়ী, আচ্ছা এটা আমরা দেখো ডেন্টালে এইটা আসছে যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্ত ঘটে। এখানে কিন্তু এই সম্পূর্ণ কথাটা বলিনি বা এরকম কোনো কথা বলিনি, এবং কথা না বললে তখন এই প্রোমেটাফেজ অ্যান্সার নিয়েছে। বুঝতে পারছো কথাটা? আমি এটাই বলতেছি যে ওই বিলুপ্ত ঘটে বা পূর্ণ বিলুপ্ত ঘটে, মানে সম্পূর্ণ কথাটা বলিনি, তখন তোমার হচ্ছে দিয়েছে, মানে প্রোমেটাফেজ দিয়েছে, এটা মাথায় রাখবা। এখন খেয়াল করে দেখো, এরপরে সমীকরণিক বিভাজন। আমাদের মাইটোসিসকে আমরা জানি হলো সমীকরণিক বিভাজন, মিওসিসকে জানি হ্রাসমূলক বিভাজন, কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, আর মাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। ঠিক আছে, এটা তো আমরা জানি। দেন চলে আসো এখানে, যে এখানে তো আমরা বললাম যে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, এটা পড়লাম। দীর্ঘস্থায়ী পর্যায় প্রোফেজ, মাইটোসিসের দীর্ঘস্থায়ী পর্যায় হলো প্রোফেজ, এগুলো আমরা জানি। দেন হচ্ছে কোষ বিভাজনের বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চলে আসে আমরা বললাম মেটাফেজ, মেটাকাইনেসিস যেটা বলতেছিলাম। ক্রোমোজোমাল নৃত্য মনে রাখবো, পুরো মেটাফেজ দশায় ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়, ক্রোমোজোমাল নৃত্য, তাহলে প্রোমেটাফেজ সম্বন্ধে আমরা জানবো। প্রোমেটাফেজ দশায় হলো ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়। এছাড়া জানলাম যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, স্পিন্ডল যন্ত্র, ক্রোমোজোমগুলো গতিপ্রাপ্ত হয়। এই অ্যানাফেজ এর নামই গতি পর্যায়, কিন্তু মানে আমরা কিছুক্ষণ আগে বললাম না যে মাইটোসিসের মেটাফেজ দশায় এই যে সেন্ট্রোমিয়ারগুলো বিভাজন হয়ে যাবে, মানে এক একটা ক্রোমোজোম দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, দুইটা যে ভাগ হয়ে যাবে তার একটা এক কোনায় চলে আসতে থাকবে আর একটা আর এক কোনায় যাইতে থাকবে। এই যে দুই কোনায় যাইতে থাকবে,
হ্যাঁ, এই সময় এইটা হলো গতিপ্রাপ্ত। তাহলে গতি পর্যায়, গতিপ্রাপ্ত এরকম কথা আসলে কি অ্যান্সার দিব? অ্যানাফেজ দশা, অ্যানাফেজ দশা। তাহলে টোটাল যে ধাপ, প্রোফেজ হলো আসলে দীর্ঘস্থায়ী পর্যায়, ঠিক আছে। এখানে জল বিয়োজন ঘটে, আমরা জানি প্রোফেজে জল বিয়োজন ঘটে, স্পিন্ডল মানে তন্তু সৃষ্টি হয়, এটা মনে রাখবো। তাহলে প্রোফেজ সম্বন্ধে কয়েকটা কথা একটু শিখে রাখি। তাহলে সবগুলো আমরা একটু রিভিউ দিয়ে ফেলি সবগুলো সম্বন্ধে। ফার্স্টে এই যে ক্যারিওকাইনেসিস মানে মাইটোসিসের ক্যারিওকাইনেসিস, তার মধ্যে মেইন হলো ফার্স্টে হলো প্রোফেজ। তো প্রোফেজের বিষয়, তো প্রোফেজের ক্ষেত্রে যেটা বললাম, এই সময় নিউক্লিয়াসের হচ্ছে জলবিয়োজন ঘটে। তাহলে একটা হলো জলবিয়োজন মানে নিউক্লিয়াস থেকে পানি বের হয়ে যাচ্ছে, এতে ক্রোমোজোমগুলো আরও বেশি মানে শুকনো হতে থাকে, ভিতরের মানে আরও বেশি পেঁচাইতে থাকে। সো ক্রোমোজোম থেকে এখানে মানে ক্রোমাটিন জালিকা থেকে আসলে ক্রোমোজোমে পরিণত হয়। এবং যেহেতু মনে করে এস ফেজ মানে এর আগে যে আমরা পড়ছি ইন্টারফেজ দশা, ওখানে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন হয়ে গেছে আর কি, মানে ডিএনএ ডাবল হয়ে গেছে। এই জন্য ক্রোমোজোমগুলো আসলে এরকমভাবে ভাগ অবস্থায় থাকে, মানে ক্রোমাটিড অবস্থায় থাকে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কিন্তু তোমার প্রোফেজ দশায় জলবিয়োজন ঘটে, ক্রোমোজোমগুলো ক্রোমাটিড অবস্থায় থাকে, স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়, স্পিন্ডল যন্ত্র বলিনি কিন্তু, স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়। এবং এই প্রোফেজ দশাটা সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়ে, সবচেয়ে দীর্ঘস্থায়ী মানে সবচেয়ে বেশিক্ষণ সময়ের। তো এইটাই পড়তে হবে। এবং আমরা যে গতানুগতিক যে কথাটা বললাম যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয় এখানে, এটা হলো প্রোফেজ। আর জিনিসটা যদি আমরা বলতাম এখন প্রোমেটাফেজ, ধরো প্রোমেটাফেজ বলছি, তাহলে এখন প্রোমেটাফেজ নিয়ে যদি বলতাম, তো এই প্রোমেটাফেজ নিয়ে আমাদের কথা হচ্ছে একটা আমরা বললাম যে সময় ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে। এর আগের দশায় অর্থাৎ প্রোফেজে যে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়েছে ওটা দিয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, স্পিন্ডল যন্ত্র তৈরি হলো এবং ক্রোমোজোমের নৃত্য দেখা যাবে। এটাই বেসিক, এটা বেশি বেশি পড়তে হবে। এবং স্পিন্ডল যন্ত্রের যে স্পিন্ডল তন্তুতে যে সমস্ত স্পিন্ডল তন্তু, মনে করো স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়েছে, এখানে অনেকগুলো তন্তু দিয়ে তৈরি হয়েছে, তার মধ্যে যে সমস্ত তন্তুতে এই যে ক্রোমোজোমগুলো যুক্ত থাকবে সে সমস্ত তন্তুকে বলা হয় ট্রাকশন তন্তু। কি বলা হয়? ট্রাকশন তন্তু। তাহলে প্রোমেটাফেজ সম্বন্ধে আমরা জানবো ক্রোমোজোমের নৃত্য, স্পিন্ডল যন্ত্র, ট্রাকশন ফাইবার। এর আগে প্রোফেজ সম্বন্ধে জানছি দীর্ঘস্থায়ী জলবিয়োজন, হ্যাঁ, স্পিন্ডল তন্তু সৃষ্টি হবে, ক্রোমোজোম থেকে ক্রোমাটিড এই অংশটুকু তৈরি হবে, ঠিক আছে, এবং জলবিয়োজন খুবই গুরুত্বপূর্ণ, এই কথাটা মনে রাখবে। এখন দেন হচ্ছে আমরা পড়বো হলো মেটাফেজ। তো মেটাফেজের কথা যদি আমরা বলি, মেটাফেজে বললাম যে মেটাকাইনেসিস মানে এবং সুপার কয়েলিং ঘটবে, কনডেনসেশন ঘটবে এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে যাবে, এটা কথা আমরা বললাম। এবং তারপর বললাম যে হলো সেন্ট্রোমিয়ার বিভাজন হয়ে এক একটা যে ক্রোমোজোমগুলো, এই প্রত্যেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বিভাজনে আলাদা আলাদা অপত্য ক্রোমোজোমে পরিণত হওয়ার কাজটা শুরু হবে এখানে, মানে সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হবে এখানে, সেন্ট্রোমিয়ার বিভাজিত হবে মেটাফেজে। অ্যানাফেজ দশায় কি হচ্ছে? তাহলে অ্যানাফেজ দশায় তোমার হচ্ছে দুই পাশ থেকে গতি পর্যায় মানে ক্রোমোজোমগুলো দুই পাশে চলে যাওয়া শুরু করছে অ্যানাফেজ। এ সময় সে VLJI এরকম দেখতে হয়, ক্রোমোজোমগুলো VLJI এর মতো দেখতে হয়, VLJI। ভি এর মতো দেখতে হলে তার নাম হলো মেটাসেন্ট্রিক, এল মানে মেটাসেন্ট্রিক, ঠিক আছে। তা সাব মেটাসেন্ট্রিক, এটা হলো সাব মেটাসেন্ট্রিক, VLJ। তো এটা হলো অ্যাক্রোসেন্ট্রিক। আর আই হলো এই VLJI, ঠিক আছে। আয়ের মতো দেখতে হলো টেলোসেন্ট্রিক। তাহলে মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, ঠিক আছে। টেলোসেন্ট্রিক এরকমভাবে দেখতে হয় অ্যানাফেজ দশায়। আর লাস্ট দশা আমরা জানি মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের লাস্ট দশা হলো টেলোফেজ, যেটা হলো প্রোফেজের উল্টা। সেটা হচ্ছে প্রোফেজের উল্টা, ঠিক আছে। এখানে জলযোজন হবে এবং আমরা ওখানে ফার্স্টে তো প্রোফেজে পড়লাম যে ক্রোমোজোম থেকে ক্রোমাটিন তৈরি হওয়ার কথা বললাম, আর এখানে হ্যাঁ আবার মানে ক্রোমোজোমগুলো অপত্য যে ক্রোমোজোম তৈরি হয়েছিল অ্যানাফেজ দশায়, ওখানে ক্রোমাটিন ফাইবার পুনরায় আবার ক্রোমাটিন ফাইবারে পরিণত হবে, সেটা হচ্ছে তোমার টেলোফেজ দশায়। যাক, এটা হলো ওভারঅল একটা রিভিউ। তাহলে সেটাই আমরা বললাম, আমরা আবার একটু দেখার চেষ্টা করি। তাহলে গতি পর্যায়ে এটা দেখা, ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে সমাপ্তি ঘটে। ওই যে মেরু মানে এখানে যে দুই প্রান্তে চলে আসবে স্পিনাল যন্ত্রে, এটা হলো অ্যানাফেজ পর্যায়ে। জলযোজন ঘটবে, আমরা বললাম জল বিয়োজনের বিষয় ছিল মানে প্রোফেজ দশা, আর জলযোজন উল্টা কথা বললে টেলোফেজ দশা, ঠিক আছে। স্পিন্ডল তন্তুর কথা বললাম প্রোফেজ, কিন্তু স্পিন্ডল যন্ত্র বললে কিন্তু প্রোমেটাফেজ। মেরুমুখী চলন অ্যানাফেজ বললাম, চলন বা গতি পর্যায়। সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় বললাম প্রোফেজ।
2 কোষে। আচ্ছা, প্রাণী কোষে খুবই গুরুত্বপূর্ণ কথা। প্রোমেটাফেজ দশায় আসলে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় হলো সেন্ট্রিওল দিয়ে। স্পিন্ডল যন্ত্র তৈরি হয় সেন্ট্রিওল দিয়ে, এবং সেন্ট্রিওল দিয়ে দুই প্রান্তে যখন সেন্ট্রিওল থাকে, এটা অনেকটা এরকমভাবে রশ্মির মতো একটা অংশ তৈরি করে, যেটাকে বলে অ্যাস্টার রশ্মি। এটা কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে প্রযোজ্য। প্রাণী কোষেই হচ্ছে এটা, প্রাণী কোষেই সেন্ট্রিওল থাকে, যেহেতু প্রাণী কোষেই হচ্ছে। এবং তাহলে অ্যাস্টার রশ্মি কে তৈরি করে? অ্যাস্টার তন্তু। এটা প্রোমেটাফেজ দশায় তৈরি হয়, এবং অ্যাস্টার রশ্মিটা তৈরি করতেছে হলো সেন্ট্রিওল, তৈরি করতেছে সেন্ট্রিওল। এই যে সেটাই হলো কিন্তু পরবর্তী কথা বলতেছে যে অ্যাস্টার রশ্মি তৈরি করে হলো সেন্ট্রিওল। অ্যাস্টার রশ্মি সৃষ্টি হয় তাহলে প্রোমেটাফেজ পর্যায়ে। তারপর বলছে মাইটোসিস, এই সেন্ট্রোমিয়ারে বিভাজন হয়, বললাম সেন্ট্রোমিয়ারে বিভাজন বললে মেটাফেজ, মেটাফেজের দশায়। তারপর বলতেছে মাইটোসিসের কোষ বিভাজনে ক্রোমোজোমগুলো দ্বিত্ব মানে ডাবল হয়ে যাবে। ঠিক আছে, ওই যে সেন্ট্রোমিয়ার বিভাজন হয়ে গেছে, মানে একটা একটা ক্রোমোজোম যখন এরকমভাবে একটা একটা ছিল, ও যখন সেন্ট্রোমিয়ারটা বিভাজন হয়ে গেছে তখন তো একটা একটা ডাবল হয়ে গেল। তারপরে তো অ্যানাফেজ মানে গতি পর্যায়ে সৃষ্টি হলো আর কি। তাহলে এটা যেহেতু ডাবল হলো, দ্বিতন হলো মেটাফেজ পর্যায়ে, তাহলে এই অ্যানাফেজ পর্যায়ে কিন্তু ডাবল হচ্ছে বিষয়টা। ঠিক আছে, এটা। এখন দেন হচ্ছে কোষ বিভাজনের কোন ক্ষেত্রে ক্রোমোজোমগুলো সরু এবং লম্বা। এই যে বললাম, যদি বলতাম যে মানে জল বিয়োজন, জল বিয়োজন হলে কিন্তু ক্রোমোজোমগুলো মনে করো আরও পেঁচানো শুরু করবে, ক্রোমাটিন ফাইবারগুলো পেঁচানো শুরু করবে, সেখানে সে মোটা হবে। আর এটা হলো প্রোফেজ দশায়। আর বললাম টেলোফেজ দশা উল্টা, মানে এই সময় জল যোজন হবে, পানি চলে আসবে, পানি চলে আসলে এই এই পেঁচানো অংশগুলো ছাড়িয়ে যায়, এরকমভাবে ফাইবার তৈরি হবে, তো অর্থাৎ সরু হয়ে যাবে। ঠিক আছে, এটা। এবং নিউক্লিয় অলাস আর নিউক্লিয়ার মেমব্রেন পুনরায় আবির্ভাব ঘটবে। আমরা প্রোফেজে পড়ছিলাম বিলুপ্ত হওয়া শুরু হবে, আর এখানে পুনরায় আবির্ভাব ঘটবে, এটাই হলো টেলোফেজ দশা। এখন চলে আসি তারপরে। তো এটাই বলতে চাচ্ছে, এই যে স্পিন্ডল যন্ত্র বা ফাইবার অদৃশ্য হয়ে যাবে, ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো মোটা হবে, বললাম মেটাফেজে। ভিএলজেআই হবে কোথায়? অ্যানাফেজে। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম বললাম ভিএলজেআই, হ্যাঁ মেটাসেন্ট্রিক মানে ভি এর মতো দেখতে, হ্যাঁ। তারপর বললাম কিন্তু এল মানে সাব মেটাসেন্ট্রিক, এগুলো কিন্তু বলছি। প্রোফেজের প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো, প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে বিভক্ত হয়। আমরা বললাম যে ক্রোমাটিড অবস্থায় থাকে, মানে ক্রোমাটিন ফাইবারগুলো এরকমভাবে, ক্রোমোজোমগুলো এভাবে এক একটা ক্রোমাটিডে বিভক্ত ছিল, ক্রোমাটিডে বিভক্ত ছিল এইভাবে একটা একটা। দেন হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় বংশবিস্তার করে কোনটি, এরকম একটা কথা বলছে। আসলে মাইটোসিস পর্যায়ে বেশিরভাগ, এটা জাস্ট এই বিভিন্ন জায়গায় এমসিকিউ হিসেবে বলেছে। ক্লামাইডোমোনাস এককোষী সচল শৈবাল, মানে এটা এককোষী কোষ হয়ে সত্ত্বেও, মানে এককোষী এই ক্লামাইডোমোনাস কিন্তু এককোষী একটা সচল শৈবাল, মানে এটা মনে হতে পারে তাহলে মনে হয় অ্যামাইটোসিস হবে, কিন্তু অ্যামাইটোসিস কিন্তু হচ্ছে না, এটাই হলো মেন বিষয়। এখন মাইটোসিস প্রক্রিয়া গুরুত্ব দিচ্ছে যে দৈহিক বৃদ্ধি, ক্ষতস্থান পূরণ, জননাঙ্গ সৃষ্টি। খেয়াল করে দেখো, জননাঙ্গ সৃষ্টি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, তাহলে এইটা কিন্তু মাইটোসিস। কিন্তু যদি বলতো জনন মাতৃকোষে কোনটা হয়, জনন কোষে হচ্ছে কিন্তু মাইটোসিস, জনন মাতৃকোষে হবে মিওসিস। আমরা কিছুক্ষণ পরে পড়বো জনন মাতৃকোষ, জনন মাতৃকোষে হবে মিওসিস, বুঝা গেল? আসলে জনন কোষ বলতে শুক্রাণু নির্মাণ, তো শুক্রাণু নির্মাণ তো মাইটোসিস প্রক্রিয়ায় তৈরি হয়। দেন সাইটোকাইনেসিস, আমরা বলছি সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোকাইনেসিস না হলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট সৃষ্টি হয়। খেয়াল করে দেখো, একটা কোষের মধ্যে মনে করো এইভাবে নিউক্লিয়াস দুটো আলাদা হয়েছে, আর মাঝখান দিয়ে যদি পার্টিশন না তৈরি হয়, তাহলে এই একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস হয়ে গেল, এরা যদি আবার ফার্দার আবার বিভাজন হয়ে যায়, তখন তো একটা নিউক্লিয়াসের মধ্যে চারটে নিউক্লিয়াস হবে, এরকমভাবে মানে বিভাজন হইতে থাকে, বারবার নিউক্লিয়াসের বিভাজন হইতে থাকে, তাকে বলি মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এবং এই মুক্ত নিউক্লিয়ার বিভাজন এর একটা প্রকৃত উদাহরণ হলো ডাবের পানি। তাহলে এইটাই বলতেছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা, এটাকে বলবো মুক্ত নিউক্লিয়ার বিভাজন। তো এটাই, এবং ডাবের পানি তার একটা উদাহরণ। এখন খেয়াল করে দেখো, এখন আমরা যদি মিওসিস প্রক্রিয়ায় চলে আসি, মিওসিস প্রক্রিয়ায় কিন্তু মানে শুধু এটা মনে রাখবা, আমরা যা 5টা ধাপ পড়লাম এখানে, যে মাইটোসিসে, যে প্রোফেজ, প্রোমেটাফেজ, হ্যাঁ, তারপরে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যে মিওসিস প্রক্রিয়া কোনো, মানে একটা কোষ থেকে তো 4টা কোষ তৈরি হবে, তো একটা কোষ থেকে 4টা তৈরি হবে এবং ক্রোমোজোমগুলো অর্ধেক হয়ে যাবে, এই জন্য হ্রাসমূলক বিভাজন বলে এটাকে, হ্রাসমূলক বিভাজন। এবং এই হ্রাসমূলক বিভাজনের ক্ষেত্রে মানে এইখানে তোমার প্রোমেটাফেজটা নাই, মনে রাখবো যে হচ্ছে মানে আমরা যেটা পড়লাম কে বলি, যে মাইটোসিসের মতো, মাইটোসিসের ক্ষেত্রে, এইখানে মাইটোসিসের ক্ষেত্রে প্রোমেটাফেজ এই কথাটা নাই, প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ নাই এখানে, সব হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, এরকমভাবে শুনেছি, কিন্তু এখানে প্রোমেটাফেজ দশাটা নাই। এবং মিওসিস প্রক্রিয়াটা কিন্তু মানে এমন যে ফার্স্টে তোমার মিওসিস প্রক্রিয়াটা এমন, প্রথমে একটা কোষ যেটা হলো 2n, অবশ্যই 2n সংখ্যক মানে ডিপ্লয়েড একটা কোষে হইতে হবে, তারপরে সে অর্ধেক হয়ে যাবে, প্রথম যে অর্ধেক হয়ে যাবে,
এইটাকে মানে 2n থেকে n এ পরিণত হওয়াটাকে বলা হয় মিওসিস ওয়ান। আর নেক্সট এই মিওসিস 1 থেকে মিওসিস 1 পরকে এই যে প্রত্যেকটাই আবার দুটো দুটো করে তৈরি হবে, প্রত্যেকটাই দুটো দুটো করে তৈরি হবে, প্রত্যেকটাই দুটো দুটো তৈরি হলে প্রত্যেকটা হলো অ্যাপ্লয়েড। এটা হলো মিওসিস 2, এই প্রক্রিয়াটা হলো মিওসিস 2, মিওসিস 1, মিওসিস 2। এখন মিওসিস 1 এর মধ্যে যে সাব ডিভিশনগুলো আছে সেগুলো এরকমভাবে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, ঠিক আছে? মানে পুরো মেটাফেজ বলে নাই। একইভাবে আমরা যদি এই মিওসিস 2-র কথা বলি, ওখানেও দুইটা ভাগ, মানে এভাবেই ভাগ হবে, মানে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, মানে দুটা ভাগ না, মানে জিনিসটা বলতে চাচ্ছি এরকমভাবে মানে চারটা ধাপে ভাগ করতেছে, ঠিক আছে? তাহলে মিওসিস 1, মিওসিস 2, মিওসিস 1, মিওসিস 2, এটা মনে রাখবো। এখন এই যে এভাবেই তাহলে প্রথম আসতেছে প্রোমেটাফেজ, টা থাকতেছে না যেহেতু, তাহলে ফার্স্টেই থাকতেছে হলো প্রোফেজ। এই প্রোফেজ 1 এর আবার মানে এই যতগুলো ধাপ বললাম আমি, প্রোফেজ 1 এর ফার্দার আবার 5টা ভাগ আছে। মানে আমরা যেটা বললাম প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, ওদিক থেকে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, এই যতগুলো ধাপ বললাম এগুলোর মধ্যে প্রোফেজ 1 সবচেয়ে দীর্ঘস্থায়ী। এই কারণে ওইটাকে আবার একটু ব্যাখ্যা করার জন্য আমরা আবার 5টা ভাগে ভাগ করছি। সেটা হলো 5টা ভাগে, একটা হলো লেপ্টোটিন, তারপর হলো জাইগোটিন, তারপর হলো প্যাকাইটিন, তারপর ডিপ্লোটিন, তারপর ডায়াকাইনেসিস। এই 5টা ভাগে ভাগ করছি। সিরিয়ালি পড়া লাগবে আমাদের, ঠিক আছে? সিরিয়ালি পড়তে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেই দশায় এক্স আকৃতির মধ্যে একটা কায়াজমা তৈরি হয়, সেটা হলো প্যাকাইটিন দশা, এই মাঝের দশা, এটা গুরুত্বপূর্ণ, প্যাকাইটিন দশা। এখন তাহলে খেয়াল করে দেখো, প্রথম মিওসিসের মেটাফেজ 1, প্রথম মিওসিস আমরা বললাম যে প্রথম মিওসিস মানে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, এই মিওসিস 1-এই কিন্তু মাগযন্ত্রতন্ত্র যা যা দরকার সব কিছু তৈরি হবে। মানে নর্মালি মেটাফেজ যেমন পড়ি ওই রকমই, যা পড়ে আসলাম ওই রকমই, কিন্তু মনে রাখবা যে মিওসিস 2 হুবহু মাইটোসিস, মিওসিস 2 হুবহু মাইটোসিস, মানে মাইটোসিসে তুমি যা যা ধাপ পড়ছো তুমি সেই জিনিসটাই প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 এগুলোতে ভাগ করতে পারো। আমাদের মেইন পড়াটা হলো মানে মিওসিস 1টা নিয়ে, মানে একটা কোষ 2n থেকে কেমনে এনে পরিণত হয়ে যাবে এইটা। এখানে যেটা বলতেছে যে হচ্ছে মাকুতন্ত্র সৃষ্টি হবে, ক্রোমোজোমের মধ্যে লুপ সৃষ্টি হবে, যাই বলি না কেন এগুলো তোমার হচ্ছে মেটাফেজ 1-এ হবে। এবং মিওসিস কোষ বিভাজনের অপর নাম যে হ্রাসমূলক বিভাজন, এটা তো আমরা বললামই যে ক্রোমোজোম সংখ্যা যেহেতু অর্ধেক হয়ে যাচ্ছে। মিওসিস সংঘটিত হয় বললাম তো জনন মাতৃকোষে, খেয়াল করে দেখো জনন মাতৃকোষে কথাটা গুরুত্বপূর্ণ। আর এখানে আমরা যেটা বললাম হ্যাপ্লয়েড জীবে জাইগোটে, হ্যাপ্লয়েড মানে কি, দুটো মনে করে এন আছে, মনে করে এরকম মনে করলাম পুরুষ আর এটা হলো স্ত্রী, তো দুটো যখন যুক্ত হচ্ছে তখনই কিন্তু 2n তৈরি হচ্ছে। টুয়েনটা এটা হচ্ছে জাইগোট, ওইটা আবার বিভাজন হয়ে যাচ্ছে, ওইটা বিভাজন হয়ে 4টে কোষে পরিণত হচ্ছে মিওসিস প্রক্রিয়ায়। তাহলে অবশ্যই মিওসিস প্রক্রিয়া হইতে গেলে 2n হইতে হবে, ঠিক আছে? 2n। এরপরে বলতেছে যে মিওসিস প্রথম পর্যবেক্ষণ করেন সপুষ্পক উদ্ভিদে হলো স্ট্রাসবুর্গার, সপুষ্পক উদ্ভিদে স্ট্রাসবুর্গার মিওসিস কোষ বিভাজন প্রথম করেন 1888 সালে। এবং এরপর আমাদের যেটা পড়বো, আমরা যে পড়লাম যে প্রোফেজ 1, এই প্রোফেজ 1-এর মধ্যে ক্রোমোজোমগুলোতে খেয়াল করে দেখো, ক্রোমোজোমগুলোতে এরকমভাবে দানা 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 মতো থাকতে পারে, পেঁচানোর ক্ষেত্রে এরকমভাবে দানা 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 থাকতে পারে, এটাকে বলতেছি লেপ্টোটিন, লেপ্টোটিন দশায়। তাহলে তোমার বলতে হবে লেপ্টোটিন দশায় কি তৈরি হয়, এরকম দানাদার দানাদার যে অংশটুকু ওটার নাম হলো ক্রোমোমিয়ার। তাহলে ক্রোমোমিয়ার দেখা যায় কোন দশায়, লেপ্টোটিন প্রথম যে দশা, মানে 5টা যে দশা পড়লাম আমাদের সিরিয়ালি, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাটিন, তাহলে ফার্স্টে যদি কথা বলি লেপ্টোটিনে এরকমভাবে ক্রোমোমিয়ার দেখা যায়। আচ্ছা, টেট্রাড গঠিত হবে, টেট্রাড মানে ক্রোমোজোমগুলো মানে এক একটা ক্রোমোজোমগুলো মনে করো ভাগ হয়ে হয়ে, ঠিক আছে, 4টা, মানে সহজ কথা 4টে ক্রোমাটিড তৈরি হয় এই দশায়, এই জন্য এটার নাম হলো মানে টেট্রাড। এই টেট্রাড গঠিত হয় প্যাকাইটিন, কিছুক্ষণ আগে পড়লাম প্যাকাইটিন দশায় তাহলে এক্স আকৃতির কায়াজমা তৈরি হচ্ছে, কিছুক্ষণ আগে বললাম কায়াজমা তৈরি হচ্ছে এক্স আকৃতি, এটাও প্যাকাইটিন। এবং আরেকটা পড়লাম সেটা হচ্ছে জিনিসটা হলো দুইটা, মানে জিনিসটা হলো এখানে ক্রোমোজোমগুলো 4টা ক্রোমাটিডে পরিণত হচ্ছে, এক একটা ক্রোমোজোম জোড়া তৈরি হয়, আসলে এখানে জোড়া তৈরি হয় ফার্স্টে, তো সেই জোড়াটা ভেঙে যেয়ে আসলে 4টা তৈরি হচ্ছে, এটাকে বলা হয় টেট্রাড। হ্যাঁ, তাহলে আবার ওভারঅল আমরা যদি সমস্ত অংশটুকু পড়তে যাই, পড়ার ক্ষেত্রে আমরা যদি একটু রিভিউ করে আসি তাহলে জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবো। যেমন হচ্ছে আমরা যদি বলি, আমরা ফার্স্টে হলো মানে আমরা পড়তে যাচ্ছি কিন্তু এই মিওসিস 1টাই, এবং মিওসিস 1-এর মধ্যে তাহলে ফার্স্টে কি আছে, ফার্স্টে হচ্ছে প্রোফেজ 1, এবং প্রোফেজ 1-এর ক্ষেত্রে তাহলে 3টা 4টা কথা পড়বে। এখানেও কিন্তু সেই জলবিয়োজন ঘটতেছে, ফার্স্টে জলবিয়োজন ঘটতেছে। এবং আমরা দুটো পড়বো, এখানে ক্রোমোজোমের দুটো বিন্যাস দেখতে পাই, একটা হচ্ছে বুকে বিন্যাস এবং আরেকটা হলো পোলারাইজড বিন্যাস, বুকে বিন্যাস, পোলারাইজড বিন্যাস, এই দুটো কথা অন্তত মনে রাখবো প্রোফেজ 1-এর ক্ষেত্রে, ঠিক আছে? এবং সরি প্রোফেজ 1 বলতেছে, প্রোফেজ 1-এর
এই প্রোফেজ ওয়ান তো টোটাল প্রোফেজ ওয়ানের ভিতরে আমরা একদম ফার্স্ট যে দশা সেটা হচ্ছে লেপ্টোটিন। লেপ্টোটিন, এই লেপ্টোটিনের মধ্যে দুটো কথা বললাম, একটা হলো তোমার বললাম যে জলবিয়োজন ঘটবে, এবং আরেকটা বললাম বুকে বিন্যাস, বুকে বিন্যাস এবং পোলারাইজড বিন্যাস, বুকে বিন্যাস, ক্রোমোজোমগুলো বুকে বিন্যাস এবং পোলারাইজড বিন্যাস দেখা যায়। এরপরে লেপ্টোটিনের পরে আমাদের পরবর্তী দশা সেটা হলো জাইগোটিন। জাইগোটিন, জাইগোটিন মানে জাইগো মানে জোড়া আসলে, হ্যাঁ। এখানে আমরা মনে রাখার জন্য, জাইগোটিন মনে রাখার জন্য এভাবে বলি যে এইচবিএস। এইচবিএস মানে হোমোলগাস ক্রোমোজোম, মানে আমাদের দেহের মধ্যে আমরা যেমন বলি না যে 23 জোড়া ক্রোমোজোম আছে আমাদের মানুষের দেহে, তা 23 জোড়া মানে কি, অর্ধেক পেয়েছি বাবা থেকে 23টা, মায়ের থেকে পেয়েছি 23টা, তো 23 জোড়া যেটা বলি এভাবে। তো এই যে জোড়া, ঠিক আছে, এক এক জোড়া হিসাব করি আমরা আসলে, মানুষের 1 থেকে 23 নম্বর ক্রোমোজোম কিন্তু মানুষ প্রজাতি, মানুষের ক্ষেত্রে কিন্তু একই রকম। এরকম দুটো জোড়া বাঁধবে, মনে করো বাবার একটা মায়ের একটা, এরকম ভাবে জোড়া বাঁধবে। এই জোড়া বাঁধার ক্ষেত্রে এই জোড়াটাকে বলতেছে হোমোলগাস ক্রোমোজোম। হোমোলগাস ক্রোমোজোম, এটা যে জোড়া বাঁধতেছে এই জোড়াটার নাম বাইভ্যালেন্ট, জোড়াটার নাম বাইভ্যালেন্ট। হোমোলগাস ক্রোমোজোমগুলো জোড়া বাঁধতেছে, তাই বলছি এইচ বিতে হলো বাইভ্যালেন্ট তৈরি হচ্ছে, মানে জোড়টা তৈরি হচ্ছে, জোড়টার নাম হলো বাইভ্যালেন্ট, তৈরি করতেছে কি হোমোলগাস ক্রোমোজোম। আর জোড় তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম হলো সিনাপসিস। সিনাপসিস অর্থাৎ তোমার এই যে হোমোলগাস ক্রোমোজোম যে জোড় বাঁধে, তারপরে বাইভ্যালেন্ট তৈরি হয়, সিনাপসিস হয়, এই ধরনের কথা বললেই সেটা হলো জাইগোটিন চলে আসবে, জাইগোটিন। আর তারপরে প্যাকাইটিন, এবং প্যাকাইটিনের ক্ষেত্রে আমরা যেটা বললাম, এই যে জোড় যেটা তৈরি হয়েছে, এই জোড়ের প্রত্যেকটা জোড়ের ক্রোমোজোমগুলো দুইটা ভাগে এরকমভাবে ভাগ হবে, দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, মানে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, প্রত্যেকটাই আলাদা আলাদা হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। এখন এখানে কিন্তু ক্রোমোজোমে আছে, মনে করে এইটা একটা হইলো, এইটাও যদি হইতো এরকম ভাবে, মানে এইটাও যদি এরকম ভাবে ডাবল হয়ে যেত, দুটো দুটো ভাগ ভাগ হয়ে যেত, তাহলে মোট এখানকার দুইটা আর এখানকার দুইটা, মোট চারটা কোষ তৈরি, চারটা ক্রোমোজোম তৈরি হইতো না। এই চারটা ক্রোমোজোমটাকে আমরা বলতেছি হলো টেট্রাড। এই টেট্রাড গঠিত হয়, চারটা ক্রোমোজোমটাকে টেট্রাড গঠিত হয়, তাহলে প্যাকাইটিন পর্যায়ে কিন্তু টেট্রাড গঠিত হয়। এবং টেট্রাড গঠিত হওয়ার পরে দুটো নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড মানে মনে করে এভাবে চারটা ক্রোমাটিড আছে, চারটার অংশ আছে। তো চারটা যে অংশের ক্ষেত্রে টেট্রাড যে গঠিত হলো, চারটা যে অংশ, সেন্ট্রোমিয়ার বিভাজন হয় না আসলে, আমার এখানে দেখানো বলেছে, মানে সেন্ট্রোমিয়ার বিভাজন হয় না, সেন্ট্রোমিয়ার মাঝখানে এভাবেই থাকলো। তো এই সেন্ট্রোমিয়ারগুলা মানে এইখানে একটা এক্স আকৃতির মতো এরকমভাবে অংশ তৈরি হয়, নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড বলতে এর একটা ক্রোমাটিড, মানে এপাশের বাইভ্যালেন্টের এপাশের একটার ক্রোমাটিড আর এপাশের একটার মিল, এই পাশের একটার মিলে এভাবে মনে করো এক্স আকৃতির মতো একটা অংশ তৈরি হচ্ছে। দেখো এইখানে একটা এক্স আকৃতির মতো একটা অংশ তৈরি হচ্ছে, এক্স আকৃতি, এখানে আমরা যদি আঁকায় দিই আর কি, হ্যাঁ। তো এরকম এক্স আকৃতির মতো যে অংশ তৈরি হচ্ছে এটাকে বলা হয় কায়াজমা, কায়াজমা। এবং এদের মধ্যে ক্রসিং ওভার মানে জিনের অংশের বিনিময় ঘটবে। তাহলে ওভারঅল অত কিছু মাথার মধ্যে না রাখতে চাইলে আমি সহজ ভাষায় বলি, যেটা হচ্ছে প্যাকাইটিন পর্যায়ে তিনটা কথা পড়বে, একটা হলো টেট্রাড গঠিত হয়, ঠিক আছে, তারপরে হলো কায়াজমা গঠিত হয়, কায়াজমা, এবং ক্রসিং ওভার, ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভার হয়, ঠিক আছে। প্যাকাইটিনের পরে আমরা যেটা পড়লাম, তাহলে আমরা কিন্তু তিনটা মানে পড়লাম, মানে মোট পাঁচটা অংশ পড়তে হবে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, তারপর কি আছে ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস। তো এরপর যদি আমরা বলি ডিপ্লোটিন, ঠিক আছে, আমরা যদি ডিপ্লোটিনে চলে যাই, ডিপ্লোটিনের বিষয়ে চলে যাই, তাহলে ডিপ্লোটিন, ডিপ্লোটিন দশায় কি মনে রাখবো, এই কায়াজমা তৈরি হওয়ার পরে এর বিশেষ প্রক্রিয়া হয় প্রান্তীয়করণ, প্রান্তীয়করণ, ডিপ্লোটিন দশায় তৈরি হয় প্রান্তীয়করণ, প্রান্তীয়করণ। এবং ক্রোমোজোমগুলোর মধ্যে যদি কায়াজমা একটা থাকে, একটা কায়াজমা থাকলে, একটা কায়াজমা থাকলে, একটা কায়াজমা থাকলে 90 ডিগ্রি, মানে একটা কায়াজমা থাকলে 180 ডিগ্রি, সরি, একটা মানে 180, একটা মানে 180 ডিগ্রি, একটা মনে করো হচ্ছে মানে তৈরি হবে, 100, মানে অ্যাকচুয়ালি কেন এটা তৈরি হয়, এই যে কায়াজমা, মনে করো এখানে একটা ক্রোমোজোম আছে, ক্রোমোজোম দুটোর মধ্যে যখন বিকর্ষণ শুরু হয়, সহজ কথায় বিকর্ষণ শুরু হয়, বিকর্ষণ শুরু হলে এরকম ভাবে একটা মনে করো অংশ তৈরি হয় 180 ডিগ্রির মতো, 180 ডিগ্রির মতো একটা, মানে বিকর্ষণ মানে যে যত যার থেকে দূরে থাকতে পারে, ঠিক আছে, যার থেকে দূরে থাকতে পারে এরকম একটা অংশ সৃষ্টি হয়। তো আমরা যেটা পড়বো যে প্রান্তীয়করণ ঘটে, ডিপ্লোটিন দশায় প্রান্তীয়করণ ঘটে। এবং একটা কায়াজমা থাকলে 180 ডিগ্রি, দুই বা ততোধিক, দুই এর বেশি থাকলে, কায়াজমা থাকলে সেখানে কিন্তু 90 ডিগ্রি কোণের একটা লুপ তৈরি হয়, 90 ডিগ্রি কোণের লুপ তৈরি হয়, ঠিক আছে। এটা হলো ডিপ্লোটিন। ডিপ্লোটিনে পড়বো তাহলে প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন, বা বলতে পারি যে হচ্ছে যে ক্রসিং ওভারের ফলে দুটো যে নন সিস্টার ক্রোমাটিড ওর মধ্যে বিকর্ষণ শুরু হয়,
মানে এখানে যে বিকর্ষণটা শুরু হয় নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে বিকর্ষণটা শুরু হয় এখানে। আর তারপরে আছে হলো ডায়াকাইনেসিস, তারপরে আছে হলো ডায়াকাইনেসিস এবং ডায়াকাইনেসিস এই যে দশা, ডায়াকাইনেসিস মনে রাখবেন নিউক্লিওলাস আর নিউক্লিয়ার যে মেমব্রেন, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনে বিলুপ্ত ঘটবে। তাহলে এই প্রক্রিয়া। তাহলে লেপ্টোটিন সম্বন্ধে বললাম একটু, মানে জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস এগুলো সম্বন্ধে একটু ওভারঅল বলে দিলাম। এখন আমরা এমসিকিউ পড়ি, মানে এমসিকিউর মতো এভাবে টিকা পড়ে ফেলি, তাহলে আরও ভালোভাবে বলা যাবে। দেখো খেয়াল করে দেখো, তাহলে আমরা দেখো এখানে বলছি কিন্তু অলরেডি যে এই জোড় বাঁধা ক্রোমোজোম জোড়াকে, জোড়টাকে কি বলবো, বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট, ঠিক আছে। এখন একই ক্রোমোজোম থেকে দুটো যে ক্রোমাটিড তাকে বলবো সিস্টার ক্রোমাটিড। মানে কি, মনে করো এই বাইভ্যালেন্টে দুটো ক্রোমোজোম ছিল না, দুটো ক্রোমোজোম ছিল কিন্তু বাইভ্যালেন্টে দুটো ক্রোমোজোম ছিল। এই দুটো ক্রোমোজোমটা মনে করো প্রত্যেকটাই ভাগ হচ্ছে, প্রত্যেকটাই মনে করো এখানে প্রত্যেকটা ভাগ হয়ে যাচ্ছে, বললাম না এরকমভাবে আঁকালাম, ধরো প্রত্যেকটা এই যে ভাগ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা নিজস্ব যে ক্রোমাটিড, নিজস্ব যে ক্রোমাটিড, মনে করো এইগুলোর থেকে এর ভাগ হচ্ছে এরকম, ঠিক আছে, এটা ভাগ হয়ে যাচ্ছে এরকম। তাহলে এর নিজস্ব যে ক্রোমাটিড দুইটা, এর নিজস্ব যে ক্রোমাটিড দুটো এটাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। আর ক্রসিং ওভার হয় কাদের কাদের মধ্যে বলো তো, দুটো নন সিস্টার, মানে এর একটা এর একটা এর একটা এর একটা এরকম নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কিন্তু ক্রসিং ওভার হয়। তাহলে নিজস্ব যদি থাকে তাহলে সিস্টার ক্রোমাটিড। অ্যানাফেজ দুই ধাপে কি ঘটে, আমরা কিন্তু বলছি যে মানে মিওসিস টু হুবহু মাইটোসিস। সো সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুগুলো পশ্চাৎগামী হয়ে সেই VLJI এর মতোই হবে। অ্যানাফেজ মেটাফেজে যা পড়ছে তাই হুবহু। দুটি কাজমা, এই যে বললাম দুই বা ততোধিক থাকলে 90 ডিগ্রি কোণে লুপ তৈরি হবে। আর একটা থাকলে কি বলছিলাম, একটা থাকলে 180 ডিগ্রি, একটা থাকলে 180 ডিগ্রি। ক্রসিং ওভার হয় কোন সময়, প্যাকাইটিন। তাহলে প্যাকাইটিন পর্যায়ে আমরা কিন্তু পড়ছি ক্রসিং ওভার, টেট্রাড, কায়াজমা এরকম কথাগুলো পড়ছি। কায়াজমা ডিএনএর অনুলিপন ঘটে মিওসিস প্রক্রিয়ার প্রোফেজের পূর্বে। আমরা এটা কমন কথা, মানে তোমার প্রোফেজ ওয়ানের পূর্বেই তো হইতে হবে। কোষ বিভাজনের আগে সবসময় মনে রাখবা, কোষ বিভাজনের আগে একটা প্রস্তুতি কাল থাকে, প্রস্তুতি। সেই প্রস্তুতি সময়টুকু হলো ইন্টারফেস, ঠিক আছে, প্রস্তুতি সময়টুকু হলো ইন্টারফেস। দেখো পোলারাইজড বিন্যাস, আমরা বলছিলাম যে লেপ্টোটিন দশা, প্রোফেজনের একদম যে ফার্স্ট দশা লেপ্টোটিন, ওখানে দুই ধরনের বিন্যাস থাকে, একটা হচ্ছে বুকে বিন্যাস আর একটা হলো পোলারাইজড বিন্যাস। বুকে বিন্যাস, পোলারাইজড বিন্যাস। রঞ্জক ধারণ ক্ষমতা সৃষ্টি হয় কোন দশায়, লেপ্টোটিন দশায়। হ্যাঁ, লেপ্টোটিন দশায় জল বিয়োজন ঘটে, ঠিক আছে, লেপ্টোটিন দশায় জল বিয়োজন ঘটে এবং রঞ্জক ধারণ ক্ষমতাটা সৃষ্টি হয়। বলছে মিওসিস একের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ বললাম না এবং গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হলো প্রোফেজ ওয়ান। এবং প্রোফেজ ওয়ান দীর্ঘস্থায়ী বলে কিন্তু এটা আবার ফার্দার পাঁচটা ভাগে, পাঁচটা দশায় ভাগ করা হয়েছে, ঠিক আছে, এটা হলো কথা। ক্রোমোজোমগুলো ভাঙা প্রান্তে পরস্পর জোড়া লাগে, জোড়া লাগানোর বায়োলজিতে জোড়া লাগানোর কাজ হলো লাইগেজ। এই যে এক্স আকৃতির মধ্যে যে অংশ তৈরি হয়, তো জোড়া লাগতে হবে, নাহলে তো এক্স আকৃতির মধ্যে অংশ তৈরি হবে না। তাহলে কাজ মতো তৈরি হয় লাইগেজ এনজাইমের কারণে, জোড়া লাগানোর কাজ হলো লাইগেজ। আর বায়োলজিতে যে কোনো জিনিস যদি কাটার কথা বলি, কাটার জন্য কোন এনজাইম লাগবে, সেটা হলো রেস্ট্রিকশন এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটি, আর জোড়া লাগাই হলো লাইগেজ এনজাইম দিয়ে। কাজমার সংখ্যা হ্রাস পায় ডিপ্লোটিন উপদশা। ডিপ্লোটিনে তো আমরা বললাম যে প্রান্তীয়করণ ঘটবে এবং নিজেদের মধ্যে বিকর্ষণ শুরু হবে। এবং ওই যে বললাম মানে একটা কাজমা থাকলে হলো 180 ডিগ্রি, আর দুই বা ততোধিক থাকলে 90 ডিগ্রি। বিষয়টা অনেকটা এরকম, দুই বা ততোধিক থাকলে 90 ডিগ্রি তৈরি হবে। তো এইটা হলো মেন বিষয়। দেন হচ্ছে আমরা এরপর পড়বো হচ্ছে জাইগোটিন। জাইগোটিনে দেখো বাইভ্যালেন্ট সৃষ্টি হয়, আমরা বললাম হোমোলোগাস ক্রোমোজোমগুলো বাইভ্যালেন্ট তৈরি করবে। চারটি ক্রোমাটিডকে একসাথে টেট্রায়েড বলা হয়, এটা পড়ছি। প্রোফেজ ওয়ানের উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ঘটে, আমরা বললাম নিউক্লিয়ার মেমব্রেন এর বিলুপ্তি ঘটবে কিন্তু ডায়াকাইনেসিস দশায়, ঠিক আছে। প্রোফেজ ওয়ানে নিউক্লিয়াসের মেমব্রেনের বিলুপ্তি ঘটবে হলো ডায়াকাইনেসিস দশায়। বাইভ্যালেন্ট সৃষ্টি হয়, বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিওসিসের জাইগোটিন পর্যায়ে, আমরা বললাম। তারপর মিওসিস কোষ বিভাজনে সিনাপসিস জাইগোটিন দশা, কে বললাম না, জাইগোটিন বললে হলো এইচবিএস। এইচতে মানে হোমোলোগাস ক্রোমোজোম, বিতে বাইভ্যালেন্ট সৃষ্টি হয়, কোন প্রক্রিয়ায় বাইভ্যালেন্ট সৃষ্টি হয়, সিনাপসিস। তো কায়াজমাটার প্রান্ত পরিবর্তন, প্রান্ত পরিবর্তন বলতে কিন্তু এই টার্মিনালাইজেশন মানে প্রান্তীয়করণ, কে বললাম প্রান্তীয়করণ, ওটা কোন পর্যায়ে, ডিপ্লোটিন। বলতেছে যে প্রোফেজনের প্যাকেটিন বাজে এক্স আকৃতির মতো যে অংশ, এক্স আকৃতির কথা বললেই কি চলে আসবে, কায়াজমা। কাদের মধ্যে হচ্ছে, দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। দেন চলে আসো ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, অর্ধেক হয়ে যাবে অ্যানাফেজ ওয়ানেই। আমরা যে পড়তেছি যে মিওসিস ওয়ান এর মধ্যে ভাগ আছে প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান, এই যে এর মধ্যে মানে প্রথমেই ভাগ হয়ে যাবে আসলে, ঠিক আছে, এই অ্যানাফেজ ওয়ানেই ভাগ হয়ে যাবে, অ্যানাফেজ ওয়ানেই অর্ধেক হয়ে যাবে। তাই বলতেছে এখানে খেয়াল করে দেখো, দেন দুটো হোমোলোগাস ক্রোমোজোম জোড় সৃষ্টি হয়, জোড় তৈরি করার প্রক্রিয়ার নাম কি, সিনাপসিস। আর জোড়টার নাম কি,
জোটটার নাম কিন্তু বাইভ্যালেন্ট, জোটটার নাম বাইভ্যালেন্ট। মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসে প্রথম ও দ্বিতীয় বিভাজনের মধ্যবর্তী, মনে করো আমরা কিছুক্ষণ আগে বললাম না মিওসিস কোষ বিভাজন মিওসিস 1 হবে, দেন তারপরে মিওসিস 2 হবে, এরকমভাবে কথা বললাম। এই মিওসিস 1 এবং মিওসিস 2 এর মাঝখানে আবার একটু রেস্টিং ফেজ আছে, ওই রেস্টিং ফেজটা হলো ইন্টারকাইনেসিস, রেস্টিং ফেজ হলো ইন্টারকাইনেসিস। এখন খেয়াল করে দেখো এখানে বলতেছে আমরা জানি যে কায়াজমা এক্স আকৃতির মধ্যে যে অংশ তৈরি হবে তারপরে সেখানে জিনের অংশের বিনিময় ঘটবে, এটাকে বলি ক্রসিং ওভার। জিনের অংশের বিনিময় ঘটবে, এটাকে বলি ক্রসিং ওভার। দুটি নন সিস্টার ক্রোমাটিড ভেঙে যাবে এন্ডোনিউক্লিয়াস নামক এনজাইম। ভেঙে যাওয়ার কথা বলছি, ভেঙে যাওয়া বা কেটে ফেলার কোনো কাজ হলো রেস্ট্রিকশন এনজাইম, যেমন এখানে উদাহরণ হলো এন্ডোনিউক্লিয়াস নামক একটা এনজাইম। মিওসিসের গুরুত্ব এখানে অভিব্যক্তি বলছে, অভিব্যক্তি মানে মিউটেশন, আমরা প্রথম অধ্যায়ে পড়ছি অলরেডি। মানে নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ গুলো আছে সহজ কথা ক্রোমোজোমের মধ্যে, সেই ডিএনএ গুলোতে কোনো চেঞ্জ নিয়ে আসলে সেটাকে বলি অভিব্যক্তি বা মিউটেশন। প্রজাতি সক্রিয়তা রাখা, দেখো এখানে বলছে জনন কোষ তৈরি, জনন কোষ তৈরি করার জন্য মিওসিস, কিন্তু জনন কোষের বৃদ্ধির কথা বললে সেটা কিন্তু হলো মিওসিস, এই বৃদ্ধির কথা বললে সেটা হলো মাইটোসিস, ঠিক আছে। আর জনন কোষ সৃষ্টির কথা বলে মিওসিস। দেখো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, তো ধ্রুব রাখা এই কথাটা বললে হলো মিওসিস। মানে একটা প্রজাতিতে যে মানে মানুষের যেমন 46টা ক্রোমোজোম থাকবে, ওই 46টাই ঠিক রাখা এটার কাজ কিন্তু হচ্ছে মানে ধ্রুব রাখা, এটা হচ্ছে মিওসিস। কিন্তু যদি কোনো এখানে আসতো ক্রোমোজোমের সমতা রক্ষা করা, ক্রোমোজোমের সমতা রক্ষা করা এই কথাটা যদি বলে তাহলে কিন্তু মাইটোসিস আসবে। সমতা রক্ষা করার কথা বললে মাইটোসিস, কিন্তু ধ্রুব রাখার কথা বললে এটা হচ্ছে ধ্রুব রাখার কথা বললে মিওসিস। এটা গেল ম্যান্ডেলবাদ এবং আপাত ব্যতিক্রম দেখা যায় ম্যান্ডেলিজম, মানে সহজ কথা ম্যান্ডেল তো হলো জিন তত্ত্বের জনক। সো জিন বা জেনেটিক্স এই ধরনের নিয়ে কথা বলা মানে কি হয়, মিওসিসই হবে। জীবের বংশ পরম্পরায় বলতেছে ক্রোমোজোমের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য দায়ী হলো মিওসিস। থমাস হান্ট মর্গান ক্রসিং ওভারের ধারণা দেন হলো ভুট্টা উদ্ভিদে প্রথম ক্রসিং ওভারের ধারণাটা থমাস হান্ট মর্গান দেন ভুট্টা উদ্ভিদে। জেনেটিক ম্যাপ তৈরি করা যায় ক্রসিং ওভারের শতকরার হার থেকে, এটা দেখো মেডিকেল এডমিশন টেস্টের কোশ্চেন। জেনেটিক ম্যাপ তৈরি করা যায় ক্রসিং ওভারের শতকরা হার থেকে। এখন আমরা এক্সট্রা রাইটার ইনফো পড়বো কিছু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফার্স্ট হলো অ্যামাইটোসিস, আমরা পড়ছি বিভিন্ন এই দেখো মেরুদণ্ডী প্রাণীর তরুণাস্থিতে কিন্তু হবে গুরুত্বপূর্ণ কথা, মেরুদণ্ডী প্রাণীর তরুণাস্থিতে ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা, বীজের এন্ডোস্পার্ম, এগুলোতে কিন্তু অ্যামাইটোসিস ঘটে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো ব্যতিক্রমগুলো মনে রাখতে হবে। ব্যাকটেরিয়া যে বাইনারি ফিশন বা দ্বিবিভাজন এটা তুমি বুঝতে পারবে না, কিন্তু ছত্রাক, অ্যামিবা, এন্ডোস্পার্ম এবং মেরুদণ্ডী প্রাণীর তরুণাস্থিতে হয়, কিন্তু মেরুদণ্ডী প্রাণীর তরুণাস্থিতে। দেন চলে আসো জীবনকালে, বলছে মানুষের জীবনকালে কোষগুলো 10^15 মানে 10^15 মানুষের জীবনে কোষগুলো প্রায় 10^15 হ্যাঁ প্রায় বিভাজিত হয় এতটি। মানে আমাদের দেহের মধ্যে কোষ হলো কত, আমরা যদি বলি 100 ট্রিলিয়ন, আমাদের দেহের মধ্যে 10^14টি তোমার হাসান স্যারের বইয়ের তথ্য অনুসারে, আর এখানে আলিম স্যারের বইতে 10^15 এরকম একটা কথা বলতেছে। তো যাই হোক এটা মনে রাখতে পারো। দেন হচ্ছে মহিলাদের স্তন ক্যান্সারের জন্য দায়ী কোনটা, P27 নামক প্রোটিন। এইটা যদি বেশি মাত্রায় থাকে, P27 নামক প্রোটিন বেশি মাত্রায় থাকলে সেটাকে বলতেছে স্তন ক্যান্সার। দের বিভিন্ন স্থানে ক্যান্সার ছড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়, মেটাস্টাসিস। দেখো অনিয়ন্ত্রিত যদি মানে অনিয়ন্ত্রিত যদি কোষ বিভাজন হয়, মানে এক জায়গায় কোষ বিভাজন হওয়ার কথা না, তারপরে কোষ বিভাজন হচ্ছে, মানে বারবার ওখানে উদ্দীপনা পাচ্ছে, তো এই কোষটা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হবে, বৃদ্ধিপ্রাপ্ত হলে ওখানে একটা টিউমার সৃষ্টি হবে, আর টিউমার থেকে তৈরি হবে ক্যান্সার। এবং ক্যান্সারের ওই যে কোষ বা টিউমারের যে কোষ বা টিউমারের উপাদানটা এটা যদি ছড়ায় পড়ে তাহলে সেটা হবে মেটাস্টাসিস। ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সময় উলফিয়ান ডাক্ট, এই মানে ভ্রূণ আমাদের মায়ের পেটের মধ্যে যখন আমরা থাকি, এই যে ভ্রূণ অবস্থায় বিশেষ নালী থাকে আমাদের উলফিয়ান নালী, এই উলফিয়ান নালীটা অপসারিত হয় অ্যাপোপ্টোসিস পদ্ধতিতে। মানে কি জেনেটিক্যালি আমাদের উলফিয়ান ডাক্ট থাকবে না, ঠিক আছে, জেনেটিক্যালি আমাদের ওই উলফিয়ান ডাক্ট থাকবে না। আমাদের যে সহজ কথা আমরা যে নাভি মায়ের সাথে সন্তানের যে কানেকশন, যে নারীর মাধ্যমে থাকতো আমাদের নাভি, তো যেটা এই বরাবর থাকতো, কিন্তু এই উলফিয়ান ডাক্টটা আস্তে আস্তে কিন্তু কী হয়ে যায়, এই উলফিয়ান ডাক্টটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যায় বলে আমাদের কিন্তু আর ওই কানেকশন ওইটা থাকে না, ঠিক আছে, এরকম একটা কথা আছে। তো এটা কিন্তু মানে নাভি রজ্জু, দেখো নাভি রজ্জুর কথা বলতেছে, তো এটা অপসারিত হয় অ্যাপোপ্টোসিস। মানে অ্যাপোপ্টোসিস কি জিনিস মনে আছে, অ্যাপোপ্টোসিস বলছিলাম কিন্তু জেনেটিক্যালি মৃত্যু, কোষের জেনেটিক্যালি মৃত্যু, মানে জিনগতভাবে আমাদের মানুষের এটা থাকবে না, তাই নষ্ট হয়ে যাবে। দেন হচ্ছে অনির্ধারিত মৃত্যু বা সহজ কথায় পুষ্টির অভাবে মৃত্যুটাকে বলবো নেক্রোসিস। বলছে প্রোটো অঙ্কোজিন, অঙ্ক কথাটা মানে মনে রাখবা যে টিউমার, তো অঙ্কোজিন হলো সিডিকে নামক জিন, সাইটোকাইনেসিস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন
হুইটম্যান আলিম স্যারের বইতে এই তথ্যটা আছে যে সাইটোকাইনেসিস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন হলো হুইটম্যান। দেন বলছে মাইটোসিস কোষ বিভাজনের রাসায়নিক প্রকৃতি ব্যাখ্যা করেন হলো হ্যাঁ ককরাম এবং হচ্ছে ম্যাককলে। ঠিক আছে, তাহলে মাইটোসিস কোষ বিভাজনের রাসায়নিক প্রকৃতি ব্যাখ্যা করেন হচ্ছে ককরাম এবং হচ্ছে ম্যাককলে। দেন হচ্ছে মিওসিস টুকে বলা হয় ইকুয়েশনাল ডিভিশন। বললাম না বলি যে মিওসিস ওয়ান হলো আসলে হ্রাসমূলক, টোটাল মিওসিসটা হ্রাসমূলক, কিন্তু স্পেসিফিকভাবে যদি বলতে পারি যে মিওসিস ওয়ানটাই হলো আসলে হ্রাসমূলক এবং মিওসিস টু হুবহু মাইটোসিস অর্থাৎ ইকুয়েশনাল। দেন চলে আসো মানুষের ডিম্বাণু জনন প্রক্রিয়ায় বিকাশমান যে ওসাইট সেটাকে কি বলা হয় মানে এটা হলো ডিপ্লোটিন দশায় থেমে থাকে। মানে মনে রাখো ডিম্বাণু তৈরি হয় না মানুষের দেহের মধ্যে, ওরকমভাবে কিন্তু ডিম্বাণু তৈরি হয় প্রত্যেক মাসে একটা একটা করে। তো যাই হোক এই ডিম্বাণুগুলো মানে কোন দশায় থেমে থাকে, একটা দশায় কিন্তু থেমে থাকতেছে, সেটা হচ্ছে ডিপ্লোটিন দশায় থেমে থাকে। ঠিক আছে, ডিম্বাণু জনন প্রক্রিয়ায় ওসাইটগুলো, ঠিক আছে, ওসাইট বলতে ডিম্বাণু তৈরি হওয়ার মানে আগের দশা ওসাইট, ওই ওসাইটগুলো ডিপ্লোটিন দশায় থেমে থাকতেছে। বয়সন্ধিকালে ডিকটায়ন দশা সমাপ্ত হয় লুটিনাইজিং হরমোনের প্রভাবে। এটা একটু মনে রাখতে পারি, ডিকটায়ন দশা বয়সন্ধিকালে। আসলে মেনস্ট্রুয়েশন হয় না, মেনস্ট্রুয়েশন হয়। তো ওই মেনস্ট্রুয়েশন হওয়ার ক্ষেত্রে এই প্রক্রিয়াটা আমরা যখন 9 নম্বর অধ্যায় পড়বো ওইখানে আসলে বিস্তারিত ভূমিকা আছে। লুটিনাইজিং হরমোনের প্রভাবে আপাতত ওই বইতে আছে, এইটুকু একটু মনে রাখে। ক্রসিং ওভার হ্রাস করে কলসিসিন, খুবই গুরুত্বপূর্ণ। ক্রসিং ওভার হ্রাস করে কোনটা? কলসিসিন। এখন আমরা আজিবু স্যারের বইয়ের তথ্য পড়বো কিছু। তরল এন্ডোস্পার্ম কি? ডাবের পানি। আমরা কিছুক্ষণ আগে বললাম যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন এর একটা উদাহরণ হলো ডাবের পানি। আসলে এখানে তরল এন্ডোস্পার্ম তৈরি হচ্ছে, এই এন্ডোস্পার্ম। ঠিক আছে, কাটিং লেয়ারিং গ্রাফটিং এর অঙ্গজ জনন বলেই দিয়েছে, অঙ্গজ জনন। তাহলে কোন প্রক্রিয়ার হবে? মাইটোসিস প্রক্রিয়া হবে। টিউমার সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে কি বলে? বললাম টিউমার বা ক্যান্সার, এর নাম হলো অঙ্ক। আর জেনেসিস মানে তৈরি হওয়া। তাহলে টিউমার তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম কি? অঙ্কোজেনেসিস। P53 এটা কোষ বিভাজন থেকে বিরত রাখতেছে, মানে কোনো কোষ আর বিভাজিত হবে না, এটা এই বিশেষ একটা প্রোটিনের তার জন্য দায়ী, সেটা হচ্ছে P53। এরপর বলছে প্রোগ্রাম সেল ডেথ মানে মনে রাখবা যে জেনেটিক্যালি মৃত্যু আসলে, মানে একটা কোষ যে মরে যাবে, সেটা হলো অ্যাপোপ্টোসিস। এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে এই অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া ভূমিকা পালন করে, মূলত মাইটোকন্ড্রিয়া। এই অ্যাপোপ্টোসিস এর গুরুত্বপূর্ণ ভূমিকা হলো মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, প্রাণীকোষে সাইটোকাইনেসিস ঘটতে সাহায্য করে কোনটি? অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন সাইটোকাইনেসিস ঘটাতে সাহায্য করে। একাধিক নিউক্লিয়াস যুক্ত স্লাইম মোল্ডের কোষকে কি বলা হয়? একাধিক নিউক্লিয়াস যুক্ত স্লাইম মোল্ডের কোষকে বলা হয় প্লাজমোডিয়াম। মনে রাখবা একটা গুরুত্বপূর্ণ কথা, যে উদ্ভিদ কোষে যদি একাধিক নিউক্লিয়াস তৈরি হয় তাকে বলা হয় সিনোসাইট। আর প্রাণী কোষে যদি একাধিক নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় প্লাজমোডিয়াম। এটা গুরুত্বপূর্ণ কথা। স্লাইম মোল্ড আসলে আসলে ছত্রাক জাতীয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে মানে মোল্ড আমরা এখন পড়বো ছত্রাক জাতীয়, সেই ধরনের কোষটাকে বলতেছিল প্লাজমোডিয়াম। তো প্রাণী কোষের ক্ষেত্রে একাধিক নিউক্লিয়াস থাকলেও কিন্তু তাকে কি বলবো? প্লাজমোডিয়াম। এখানে বলছে সিনোসাইটিক শৈবাল, মানে কি? এটা সিনোসাইটিক মানে শৈবাল তো একটা উদ্ভিদে বহু নিউক্লিয়াস বিশিষ্ট আছে। মানে এখানে সিনোসাইটিক শৈবাল না বলে তোমাকে কিন্তু বলতে পারতো বহু নিউক্লিয়াস বিশিষ্ট শৈবালের উদাহরণ কি? তাহলে সেটার ক্ষেত্রে অ্যান্সার দিতে আমরা ভাউসারিয়া বোট্রাইডাম। হ্যাপ্লয়েড দেহ গঠন করে কোনটা? শৈবাল। হ্যাপ্লয়েড দেহ মানে বিভাজন মানে তো মিওসিস হ্রাসমূলক। স্প্রোফাইটিক জীব বা উদ্ভিদের মিওসিস মানে জনন মাতৃকোষ, আমি বললামই স্প্রোফাইটিক মানে তো 2n। ঠিক আছে, আর উদ্ভিদ মানে এটাও তো একটা ডিপ্লয়েড জাতীয় অংশ। তো এদের মিওসিস ঘটবে কিন্তু জনন মাতৃকোষ, এবং জনন মাতৃকোষ হলো ডিপ্লয়েড 2n। এবং খেয়াল করতে হবে জাইগোটিক মিওসিস ঘটবে। জাইগোটিক মিওসিস বলতে থ্যালোফাইট মানে বিভিন্ন শৈবাল যেগুলো নিজেরাই হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েডটা যুক্ত হবে ফার্স্টে, মানে পুরুষ আর স্ত্রী যুক্ত হলো, অর্থাৎ জাইগোট তৈরি হলো, তখন নিষেক প্রক্রিয়ার মধ্যে ওই জাইগোটটা দেন আবার বিভাজিত হবে, সেটার ক্ষেত্রে হচ্ছে জাইগোটিক মিওসিস বলতেছে। তা অঙ্কুরোদ্গমের সময় এবং জাইগোটিক মিওসিস। দেন হ্যাপ্লয়েড জীবে মিওসিস এটা আবার আসছে, যে হচ্ছে হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে জাইগোটে। শৈবালের জাইগোটে কি হয়? ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। ওই যে বললাম যখন জাইগোট তৈরি হচ্ছে, এর যে ক্রোমোজোম সংখ্যা আছে, সেটা জাইগোটে কি হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। সেটা আবার বিভাজিত হয়, আবার কিন্তু সিঙ্গেল হওয়ার কাজ সেখানে চলতেছে। দেন হলো জীব বৈচিত্র্য সৃষ্টি হয় প্যাকেটিন ধাপে। কারণটা কি? জীব বৈচিত্র্যতে হওয়ার কারণটা হলো কিন্তু ক্রসিং ওভারে ক্রোমোজোমগুলো যেহেতু এক্সচেঞ্জ হচ্ছে,
জিনের অংশের বিনিময় ঘটতেছে, এই কারণে জীব বৈচিত্র্য সৃষ্টি হয়। স্পোরোজেনিক মিওসিস দেখা যায় মস এবং ফার্নে, মানে স্পোরে মিওসিস হচ্ছে, তাই বলছি স্পোরোজেনিক মিওসিস। স্পোরোজেনিক মিওসিস হয় মস এবং ফার্নে। কিছু আপডেট ইনফো আজিবুল স্যারের বইতে, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম কোষ বিভাজনের ধরন হলো মাইটোসিস। প্লাজমোডিয়াম প্লাজমোডিয়াম ওই প্লাজমোডিয়াম বললাম, বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষ। আর ভ্রূণের বিকাশের সময় নাভিরজ্জু এবং থলের মাঝে বিকাশ অপসারিত, এটা বললামই আমরা কেবল অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া। কিছু ইনফরমেশন টুইস্ট আমরা দেখে ফেলি, তাহলে আমাদের শেষ। সেটা হচ্ছে আরবিসি তৈরি হওয়ার পর আর কিন্তু বিভাজিত হয় না। ওই যে বললাম যে আরবিসি সম্পূর্ণ পরিণত হয়ে যাওয়ার পরে আর ভাগ হয় না, ঠিক আছে, কারণ ওর মধ্যে নিউক্লিয়াস থাকে না এক পর্যায়ে যে। এবং অস্থিমজ্জা থেকে কিন্তু যখন হয় তখন মাইটোসিস পদ্ধতিতেই তৈরি হয়। এবং আরবিসি তৈরি করার ক্ষেত্রে একটা বিশেষ প্রোটিনের নাম আমরা কিন্তু বললাম, সেটা হচ্ছে ইরাইথ্রোপয়েটিন। কোষ বিভাজন আবিষ্কার করেন অল্টার ফ্লেমিং, কিন্তু মাইটোসিস কোষ বিভাজন সর্বপ্রথম দেখেন। মাইটোসিস যদি এভাবে দিয়ে দেয়, মাইটোসিস শুধু মাইটোসিস, তাহলে স্লাইকার। নামকরণ করেনের কথায় তখন ফ্লেমিং আসবে, ঠিক আছে। আর টোটাল কোষ বিভাজনের কথা বলে তখন আসবে অল্টার ফ্লেমিং। আর মিওসিস মিওসিস বিভাজনে ক্যারিওকাইনেসিস, মিওসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিস, মানে ক্যারিওকাইনেসিস এর কথাটা নামকরণ করেন হচ্ছে স্লাইকার, ঠিক আছে। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের যে বিভাজন, এটা নামকরণ করেন কিন্তু স্লাইকার, ঠিক আছে। মানবদেহে 100 ট্রিলিয়ন কোষ থাকে, কিন্তু জীবনকালে কোষগুলো প্রায় আচ্ছা আমাদের একটু হয়েছিল, যেটা হচ্ছে মানবদেহে প্রায় 100 ট্রিলিয়ন কোষ থাকে, আর জীবনকালে প্রায় 10^15 বার এটা বিভাজিত হয়, এরকম বলতেছে। 10^15 বার এটা বিভাজিত হয়, ঠিক আছে। মানে আমাদের দেহের মধ্যে কিছু কিছু জায়গার কোষ আছে বারবার বারবার বিভাজিত হয়, যেমন মুখের কোষ, আমাদের যে পুষ্টিক নালীর কোষগুলো কিন্তু বারবার বিভাজিত হয়। দেখো খেয়াল করে দেখো, মাইটোসিস ধাপে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার এই বিলুপ্তি ঘটে। আমি এই কথা নিয়ে বারবার বলছি, প্রোফেজ, প্রোমেটাফেজ এবং মেটাফেজ, এই নিয়ে বারবার কথা বলা হয়েছে। জননকোষ সৃষ্টি হয় মিওসিস প্রক্রিয়ায়, কিন্তু জননকোষে বৃদ্ধি ঘটবে মাইটোসিস। টিউমার তৈরি হবে অনকোজেনেসিস, ছড়িয়ে পড়বে মেটাস্টেস, এটা আমরা কেবলই বললাম। অপত্য ক্রোমোজোম দেখো অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হবে মাইটোসিসের মেটাফেজ পর্যায়ে, তবে অপত্য ক্রোমোজোম তৈরি হবে অ্যানাফেজ। অপত্য সেন্ট্রোমিয়ার কেন? ওই যে মাইটোসিস দশায় কিন্তু সেন্ট্রোমিয়ারটা বিভাজন করতেছে, এই কারণে, ঠিক আছে। কিন্তু সেন্ট্রোমিয়ার বিভাজন হয়ে গেলে কিন্তু দুটো আলাদা আলাদা ক্রোমোজোম তৈরি হয়ে যাবে। আলাদা আলাদা ক্রোমোজোমটাকে বলছে অপত্য ক্রোমোজোম, যে অপত্য ক্রোমোজোম বললে তাহলে অ্যানাফেজ দশা। তা টোটাল এই হলো অংশ, আমরা কিন্তু একদম মেইন অংশগুলো পড়ে ফেলছি। আসলে অধ্যায়ের মধ্যে এইটাই, এমসিকিউতে এর বাইরে কিছু পড়া লাগে না। আমার সিকিউর মেইন পয়েন্টগুলো হয়ে গেছে, কিন্তু আসলে আর একটু ভাস্ট পড়তে হয়, একটু এমসিকিউ প্র্যাকটিস করলে। আর তোমরা যদি এটা দেখতে পাও একদম সহজ, ঠিক আছে। এটা কিন্তু আমাদের পারা লাগবে, ঠিক আছে। তবে এরপরে আমরা নেক্সট ক্লাসে জয়েন করবো ইনশাল্লাহ।